তুই আমার হ্যালো আসিরে, বন্ধুরা, আসসালামু তুই আলাইকুম। আমি আমার তিশা। জিন্দেগিরে, প্রতিদিন আমার এই তুই চাকিটারি আমার চ্যানেলে সকল ধরনের জীবন মাফিয়া এবং তারা। হ্যাকার সিরিজ গল্প শুনতে চাইলে তুই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জীবন করে রে, পাশে তুই থাকা বেল আমার আইকনটি বাজিয়ে অল মন বাটনে রে, ক্লিক করে তোকে সাথে থাকুন। ছাড়া আমি ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দিশেহারা। হৃদ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আরশিকে এভাবে কাঁদতে দেখেনি এর আগে। নিশ্চুপে কান্না করা মেয়েরা হয় মায়াবতী। এরা কাঁদার সময় যেন আশেপাশের মানুষদের মাঝে মায়া ছড়াতে থাকে। আরশির এভাবে কান্না হৃদের বুকটা হাহাকার করলেও চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে আছে সে। যেন আরশি কান্না নয়, মায়া ছড়াচ্ছে। থাকুক না কিছুক্ষণ এই মায়া, কাঁদুক না সে, হালকা করুক নিজেকে। কাঁদলেই তো কষ্টগুলো হালকা হয়। মেয়েটা এখনো কাঁদছে। শহর জুড়ে বৃষ্টি নামুক, কষ্টগুলো দিক ধুয়ে, কান্না শেষে ক্লান্ত হয়ে পড়বে বুকে সে নুয়ে। না, একদমই মিলছে না। কী সব আহাম্মকের মতো বকছি। আচ্ছা, আজ বৃষ্টি হচ্ছে না কেন? হৃদের উপস্থিতি হয়তো টের পেয়েছে আরশি। তার কান্না থেমে গেছে। আমি কাঁদছি আর কেউ আমার দিকে চেয়ে আছে, কিছু বলছে না। ব্যাপারটা আমার জন্য লজ্জাজনক। তাই কান্না থামিয়ে চুপচাপ বসে রইলাম। হৃদ ভাই আমার পাশে এসে সেও দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। আমার কাছে কিছু না বলে চুপচাপ বসে আছি। সে আমায় বলল। মনের কষ্ট কমেছে? আমি না বুঝার ভান করে চুপচাপ বসে রইলাম। আমার নিয়মিত দেখে সে বলল, কাঁদলে তো কষ্টগুলো হালকা হয়, তাই তো এতক্ষণ মন ভরে কাঁদতে দিয়েছি। তবে তোমাকে কিন্তু কান্নায় খুব মায়াবী লাগে। আর একটু কাঁদো না প্লিজ, আমি দেখবো। জাস্ট একটু, বেশি না। আমি তার দিকে বেকুবের মতো তাকিয়ে আছি। উনি এমনভাবে কথাগুলো বলছে, তাতে মনে হচ্ছে আমার এতক্ষণ কান্না অনেক মজা পেয়েছে সে। আর একটু মজা দেখানোর জন্য অনুরোধ করছে। আর এবার ভোর কুচকে মুখ ফুটে বললাম, আমার কান্না কি নিয়ে আপনি রসিকতা করছেন? আমার কথায় সে হো হো করে হেসে উঠল। মনে হয় এখানেই অনেক বিনোদন পেয়েছে। তারপর বলল, জানো, আমি যেন কোথাও একটা কথা শুনেছিলাম যে ছেলেরা সহজে কাঁদে না, আর মেয়েরা তো লিপস্টিক হারিয়ে গেলেও কান্না করে। আমি সোজাসুজিভাবে বললাম, আমাকে মোটেও ওসব মেয়েদের মতো মেলাবেন না। আর আপনি ঘুমাতে যান, আমার একটু একা থাকতে দিন। আমার কথায় সে বলল, মানুষ তো মন খারাপের সময় একা থাকতে চায়, কিন্তু তোমার তো এখন মন ভালো হয়ে গেছে। এখন একা থাকলেও তোমার কাছে বিরক্ত লাগবে। আমি তার দিকে চেয়ে বললাম, কিভাবে বুঝলেন? এই যে ফটফট করে কথা বলছো, মন খারাপ থাকলে তো চুপ করে থাকতে। ওনার কথায় নিজের মাঝে একটা প্রশ্ন জাগলো। সত্যি কি আমার মন ভালো হয়ে গেছে? সে আবার আমার দিকে চেয়ে বলল, এই বাড়িতে সৌন্দর্য খুঁজতে গেলে প্রথমে আমাদের ছাইটাই চোখে পড়বে তোমার। ছাদে চলো, দেখবে মন অনেকটাই ভালো হয়ে গেছে। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমার নীরবতার মাঝেই হয়তো সে সম্মতি খুঁজে নিয়ে উঠে আমার এক হাত ধরে হাঁটা ধরল ছাদের উদ্দেশ্যে। আমি হাঁটছি তার সাথে সাথে। আমার কথা মানুষটা অদ্ভুত, হুটহাট নিজের রুট চেঞ্জ করে ফেলতে পারে। আগে সে আর এখন সের মধ্যে পার্থক্যটা অনেক। আজ আকাশে পুরোপুরি পরিষ্কার, চারটা জল জল করছে আজ। চাঁদের আলোতে চারদিকে ফুটে উঠছে। ছাদের এক পাশে সুইমিং পুল আর অন্য পাশে ফুলে গাছে ভরা। আর তার মাঝেই একটা দোলনা। আমরা দুজন দোলনার পাশাপাশি বসে আছি। সে আমায় অফার করে। চা না কফি? আমি নিজেকে মাথা নাড়িয়ে বললাম, ইচ্ছে করছে না। সে যেন নাছোড়বান্দা মতো আবার বলল, না বললে তো হবে না। আড্ডা দেওয়ার সময় চা বা কফি হলে আড্ডার মাঝেও একটা ফিল থাকে। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আমি মাথা কাত করানোর ভঙ্গি নিয়ে বললাম, আচ্ছা। সময়টা সুন্দর। সেই সাথে সেখানে প্রতিটি মানুষের মন সুন্দর অসুন্দর ছিল, মাঝখানে ঘটে যাওয়া কিছু মুহূর্ত। হুট করে মনে হলো হৃদ ভাইয়ের জন্য যত্ন করে তৈরি করা জিনিসটা তো এখনো দেওয়া হয়নি। আর ওর হয়তো কফি বানাতে, তারপর আনতে হবে, সব মিলিয়ে কি সময় লাগতে পারে। তাই তাকে নিয়ে আসি তা, কারণ এখন সময়টা সুন্দর। গভীর রাতে ছাদে বসে একাকী দুইজন, মাথার উপর চাঁদ জ্বলজ্বল করছে, আলো ছড়াচ্ছে। একটা গান মনে পড়লো হুট করে, এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয়ের কাছে আসা। গানটা মনে পড়লো, এমন কোনো আবেগের মুহূর্ত কাজ করছে না। সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমে আসলাম। ব্যাগের ভেতর থেকে ভাঁজ করা পেজটা নিলাম।
খাটের উপর থেকে পড়ে থাকা ফোনটা বারবার সবুজ বাতি জ্বলছে। তার মানে হয়তো কেউ ফোন বা মেসেজ করছে। হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ব্যাক করবো কেন ভাবতে ভাবতে আবার ফোন এলো। রিসিভ করতে সালাম দিলাম। ওপাশ থেকে সালাম না দিয়ে উত্তেজিত কণ্ঠ বিষয়। তুই সবসময় আমায় এভাবে চমকে দিস কেন? আমি একটা মুচকি হেসে বললাম, পছন্দ হয়েছে? খুব, কিন্তু আমার খারাপ লাগছে। আমি একটু ভুরু কুঁচকে বললাম, কেন? কারণ তুই সবসময় আমায় দিয়ে এসেছিস সে ছোটবেলা থেকে। আমি তো তোকে কখনো কিছু দিতে পারিনি। সাবিয়া ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে একটু হাসি পেলো আমার। আমি বললাম, তুই যেটা দিয়েছিস তা এসবের কাছে কিছুই না। আচ্ছা বাদ দে, সিম নাকি এটা? বিকেলে বাসা আসার পর বক্স খুলে দেখি ফোন। বাবা তো প্রথমে দেখি সেই খেপেছে, ভাবলে কোনো ছেলে আমার ফোন কিনে দিয়েছে কথা বলার জন্য। পরে যখন বললাম তুই দিয়েছিস, তারপর আর কিছু বলেনি। এতটুকু বলেই কিছুক্ষণ হাসলো সাবিয়া। আবার বলল, এরপর বাবাকে বললাম একটা সিম নিয়ে দিতে। তারপর বাবা সন্ধ্যায় বাজারে গিয়ে সিমটা নিয়ে আসলো। আমি স্বাভাবিকভাবে বললাম, আচ্ছা তো এত রাত অব্দি জেগেছিস কেন? রাতে বসে বসে ফোন টিপছিলাম, দেখছি কিছু করতে পারছি না। এরপর পাশের বাড়িতে গিয়ে মাহিন ভাইয়াকে বললাম, সে সব কিছু সেটিং করে দিল। আমি একটু ধমকের স্বরে বললাম, তা কাল সকালে তো করতে পারতি। এত রাতে অন্য বাড়িতে যাওয়ার কি দরকার ছিল, তাও আবার কোনো ছেলের কাছে? আর দৌড় মাহিন ভাইয়া খুব ভালো, আমাকে নিজের বোন বলে ডাকে। আমি আবারও বললাম, এভাবে ঝোঁকের বসে হুঁশ হারাস না। ফ্যামিলি ছাড়াও কেউ দুনিয়াতে আপন না। বাকি সবাই আসে আলগা দর দেখানোর জন্য। সুযোগ পেলে ঠিক পেছনে ছুরি বসায়। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে ফোন দেবো তোকে। আচ্ছা। কথা বলতে বলতে ছাদে এসে বসলাম, ফোনটা রেখে দিলাম। সাবিয়া খুব আনন্দে আছে সেটা তার কথাই বুঝতে পেরেছি। আমি পেজটা খুলে ছবিটা একবার দেখে নিলাম। তখনই হাতে দুইটা কফির মগ নিয়ে হৃদ ভাই আগমন ঘটলো। আমার পাশে বসে একটা কফির মগ এগিয়ে দিল। আমি তার দিকে কাগজ এগিয়ে দিলাম। হাতে ছিল একটা ছবি, একদিন বৃষ্টি পড়া, আর সে আমাকে কোলে নিয়ে ছাউনির তলে যাওয়া দৃশ্য। আমি নিজে এঁকেছি। এটা হতে পারে আমার একটা প্রতিভা। ছোটো থেকেই যা একবার দেখতাম ও অনুভব করতে তা আমি এঁকে ফেলতে পারতাম। ঈদের মুখভঙ্গি দেখে বুঝতে পারলাম সে বুঝে নিয়েছে এটা কিসের দৃশ্য। কারণ ছবিটা যে খুব যত্ন করে মনোযোগ দিয়ে আঁকা, 5 দিন সময় ব্যয় করে এসেছে এই ছবিটার পেছনে। সে আবার ভঙ্গিতে বলল, তুমি এঁকেছো নিজে হাতে? আমি মাথা নাড়ালাম। সে হাসিজল মুখে বলল, এই দৃশ্যটা ফ্রেমে বানিয়ে আমাদের খাটের মাথা বরাবর দেওয়ালে লাগিয়ে দিব। আমি কিছু বললাম না। কফির মগে চুমুক দিলাম। কফির শেষ মগটা রেখে চাঁদের দিকে তাকিয়ে রইলাম। পাশ থেকে এসে বসলো। তখন কাঁদছিলে কেন? বাবা মায়ের কথা মনে হচ্ছে? আমি মন খারাপ করে বললাম, আর একটু খারাপ স্বপ্ন দেখেছি। সে একটু অগ্রহ দৃষ্টি নিয়ে বলল, কি? এই দৃশ্যটা কতগুলো ছেলে আমার তুলে নিয়ে যাচ্ছে আর আমি চিৎকার করছি, কিন্তু কেউ আমায় বাঁচাতে আসছে না। আবারও মনে হচ্ছিল আমি আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। এবার বোধ হয় আর ফিরতে পারবো না আপনার কাছে। আমি কথা শেষ হওয়ার আগেই সে আমার বুকে জড়িয়ে নিল। আর এমন কাণ্ডে আমি একটু অবাক হলাম। আমি একদম শান্তভাবে চোখ বুজে নিলাম। চাঁদের কিরণে আরশিকে নিজের সাথে জড়িয়ে রেখেছে হৃদ। 2 চোখ বুজে চুপটি মেরে আছে আরশিক। হৃদ তার মাথায় হাত নাড়াচাড়া করতে করতে বলল, তোমার মনে আছে সেই ছোটবেলায় আমি তোমাদের বাড়িতে প্রায়ই যেতাম? আমাকে খুব ভয় পেতে তুমি। কোনো ভুল করলেই ভয়ে গিয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে। প্রথম প্রথম খুঁজে পেতাম না, কিন্তু পরে তুমি লুকালে বুঝে যেতাম কোথায় আছো, কারণ সবসময় এক জায়গাতে গিয়েই লুকাতে। তবুও আমি খুঁজে না পাওয়ার ভান করে তোমাকে খুঁজতাম, আর তা দেখে হাসতো আরশি। এরপর ভয় কেটে গেলে আবার আমার কাঁধে এসে ভর করতে। ভয়ে যখন কান্না করে দিতে তখন খুব মায়ামণি লাগতো তোমায়। চোখ মুখ লাল করে ফেলতে কান্না করে, তাই বারবার ইচ্ছে করেই কাঁদাতাম। এরপর দুষ্টুমিতে যখন আমায় জ্বালিয়ে মারতে, তখন মনে হতো পৃথিবীর সবচেয়ে দুষ্টু মেয়েটা বোধহয় তুমি। এরপর বাসায় আসার পর খুব মিস করতাম তোমাকে। তুমি দৃষ্টির আড়াল হয়ে গেলে তা মনে হলেই মন খারাপ হয়ে যেত আমার। এরপর তোমাদের বাসায় আর যাওয়া হতো না। তবে সেই ছোটোবেলা থেকেই মাকে বলতাম তোমাকে আমার বউ বানিয়ে নিব, আর দেখো সেটাই হলো। তুমি আমার খুব কাছে, অথচ এখন মনে হয় সেই বাচ্চাই আছো। তাই তো তুমি কাঁদার সময় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার সামনে বসে
আমার সেই পিচ্ছি আরু টেনে চোখ মুখ লাল করে ফেলছে। এতটুকু বলেই আরশির দিকে তাকালো হৃদ। মুহূর্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজও বলা হলো না মনের কথাগুলো। ভেবেছিল অনেক রাত জেগে আজ আরশিকে তার মনের কথাগুলো বলবে, কিন্তু আরশি যে তার আলতো পরশ পেয়ে অনেক আগেই ঘুমিয়ে গেছে। এরপর কেটে গেল কয়েকদিন। সকালবেলায় নাস্তা শেষে পত্রিকা নিয়ে বসলো রুদ্র চৌধুরী। আজও একটা হতাশার খবর চোখে ভেসে উঠল। শহরের বড় বড় বিজনেসম্যানগুলো কয়েকদিন পর পর একটা একটা আত্মহত্যা করছে, আর মরার আগে সব প্রপার্টি কেউ একজনের নামে করে দিচ্ছে। আজও পত্রিকার পাতায় তার খুব ঘনিষ্ঠ বন্ধু আব্রাহামের লাশ দেখা যাচ্ছে স্পষ্ট। এই মাসের ভেতরেই 2 জন বিজনেসম্যানের আত্মহত্যা। আর আজ আব্রাহাম রাজীবের সাথে এমন হওয়ায় পত্রিকাটা ফেলে কপালে হাত রাখলেন সে। কারণ কয়েকদিন আগে তার সাথে 200 কোটি টাকার একটা ডিল ফাইনাল করেছিল। আমি তখন ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, আর তখন সাবিয়া ফোন রিসিভ করতে শুনলাম মেয়েটা কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, কি রে, কি হলো তোর, এভাবে কাঁদছিস কেন? আমি ধরা পড়ে গেছি দারু। বাবা আমার বিয়ের জন্য উঠে বলে গেছে, অথচ সাব্বির এখনো কিছু কথা পায়নি। মেয়েকে শ্বাস নিয়ে বললাম, এখন কি খবর? আমি বুঝতে পারছি না আমি কি করব। বলে এক নাগাড়ে কেঁদে চলেছে সাবিয়া। আমি ফোন হাতে চুপচাপ কান্না শুনছি। কি বলবো ভেবে পাচ্ছি না। এক কাপ চা হাতে আমার পাশে এসে দাঁড়ালো হৃদ ভাই। আমি ফোন রেখে বিষণ্ণ মনে সাদিয়ার কার্নিশে ঘেসে দাঁড়িয়ে আছি। চায়ের কাপে চুমুক দিয়ে হৃদ ভাই আমায় বলল, মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? আমি গম্ভীর মুখে বললাম, সাবিয়ার বিয়ের কথা চলছে। আমার কথায় উনি খুব আনন্দ পেয়েছে, হেসে বললেন, বাহ, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনের কিচ্ছু নেই, সে বিয়েতে রাজি না। উনি ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো, হয়তো কারণটা জানতে আগ্রহী। তার দৃষ্টি বুঝতে পেরে আমি বললাম, সে আমার এলাকার সাব্বির ভাইকে ভালোবাসে, আর চাচা তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, কারণ সাব্বির ভাই বেকার, মাস্টার্স কমপ্লিট করেও অনেকদিন ধরে চাকরির খোঁজ করছে, বাট কোথাও চাকরি হচ্ছে না। তাই একটু আগে সাবিয়া ফোন দিয়ে কানাকাটি করছিল। হৃদ ভাই আবারও চায়ের চুমুক দিয়ে বলল, সে এখন কি চায়? সাব্বির ভাইকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আর চাচা বলেছে সাব্বির ভাই যাতে তার বিয়ে দিবে না, কারণ সাব্বির ভাইয়ের কোনো চাকরি নেই। আমার কথায় তার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে স্বাভাবিকভাবেই বলল, তো তোমার কি উচিত না তোমার বান্ধবীকে হেল্প করার? তোমার দুঃসময়ে সেই তো তোমার পাশে ছিল। আমি মন খারাপ করে বললাম, আমি চাই কিছু করতে, বাট কি করব বুঝতে পারছি না। সে চা শেষ করে বলল, ছেলেটার নাম কি বললা? ও হ্যাঁ, সাব্বির। তাকে বলো ঢাকায় আসতে, আর বলো বাবার অফিসে একটা সিভি জমা দিতে। বাকি সব বাবাকে বলে রাখবো আমি। তার একটা কথার মুহূর্তে যেন আমার চোখে মুখে আনন্দ ছেলে দিয়ে উঠলো। এত সহজেই একটা পথ পেয়ে যাবো ধারণার বাইরে। আমি হাস্যজ্জ্বল মুখে বললাম, আচ্ছা আমি আজকেই বলবো। সে এবার পুরোপুরি আমার দিকে চেয়ে বলল, আচ্ছা, বিয়ের আগে তুমি এমন কোনো রিলেশনে ছিলে না তো? তার এমন প্রশ্নে আমার একটু রাগ হলো। একটু রাগি লুকে নিয়ে বললাম, রিলেশন থাকলে কি আপনাকে বিয়ে করতাম? রিলেশন নিয়ে আমি কখনো ভাবতাম না। আমার একটা ডিসিশন ছিল, আমার কপালে লেখা আছে বিয়ের পর তাকেই ভালোবাসবো। তাই কখনো রিলেশন করা যাওয়া হয়নি। আচ্ছা, গুড। সে রিলেশন জলে কোনো কালেই ভালো থাকতে পারতাম না। এখন যেমন আছি ভালো আছি। আমিও আপনাকে ভালোবাসি, আর আপনি আমাকে ভালোবাসেন। আর কি লাগে বলুন? মুহূর্তে ওনার হাবভাব চেঞ্জ হয়ে গেল। আমি কখনো বলেছি তোমায় ভালোবাসি? ওনার কথায় যেন মুখটা হা হয়ে গেল আমার। বলে কে ছেলে? এই কয়দিনই কম করে হলো 2-3 বার বলেছে, আবার এখন জায়গায় পাল্টি। আমি আর কিছু বলার আগে উনি হাঁটা ধরলেন। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, শালা তো ডাক্তারি না করে এফডিসিতে যাওয়া উচিত ছিল। এত অভিনয় এফডিসিতে কাজে লাগালেও হয়তো এতদিনে অনেকবার অভিনেতা হয়ে যাইতি। খবিস একটা। দুপুরের জন্য রান্না করছিলাম, কাজের মেয়েটা ছুটিতে গেছে, আর আমি মামিকে বললাম, আচ্ছা আমি রাঁধবো। এবার বাড়িতে গিয়ে মায়ের কাছে মোটামুটি রান্না শিখিয়েছি। তখনই তার আগমন ঘটলো। তার দিকে চেয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি ফিরেছেন যে? জুম্বা শেষে আবার 3টায় চলে যাব। আচ্ছা, এখন এখানে এসেছেন কেন? আমার খুশি। আচ্ছা, তাহলে আমার হেল্প করুন। ওকে, ফ্রি যেহেতু আছি তাহলে কাটাকাটির কাজগুলো আমায় দাও, বাকিগুলো তুমি করো। ওর কথায় পেঁয়াজ রসুন মরিচ এগুলো তার দিকে এগিয়ে দিলাম। সে কাটছে। আমি বললাম, সাবিয়া বলেছি সব জানেন, ও খুব খুশি হয়েছে। সাবিয়া হয়তো কাল বা পরশুই ঢাকায় আসবে। বলেই আমি রান্নায় মন দিলাম। তার দিকে চেয়ে দেখি বেচারা একটা পেঁয়াজ কেটে শেষ করতে পারিনি, তার আগেই কেঁদে দিবে ভাব।
কাটছে আর হাত দিয়ে চোখের পানি মুছছে, এতে আরও ঝাঁজ লাগবে। সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। আমি তার থেকে ছড়ি আর এগুলো নিয়ে বললাম, হয়েছে, লাগবে না আর হেল্প করা। গাধা দিয়ে কখনো হাল চাষ হয় না। এটা আপনার অপারেশনের কোনো রুগী না যে কাটবেন আর সেলাই করবেন। ওয়াশরুমে গিয়ে ততক্ষণ চোখের পানি ছিটিয়ে নিন। পরদিন সকালবেলায় পেরিয়ে দুপুর হবে তখন হয়তো তখন 12টা ছুঁয়েছি। সূর্যের মামা দেখা আজ মেলেনি। বর্ষার শেষের দিকে আকাশ মেঘলা হয়ে বৃষ্টির বর্ষণ দেখা দিচ্ছে। বেলকনিতে দাঁড়িয়ে হাত দুটো বাইরে দিয়ে বৃষ্টিতে ছুঁয়ে দিচ্ছি আমি। মাঝে মাঝে ভালো লাগে এসব ছোট ছোট পাগলামিগুলো। তখনই বাড়ি ফিরল সে, চুলগুলো ভেজা, শরীরে অনেক অংশে বৃষ্টি ফোঁটা পড়ে ভিজে গেছে। তার হাতটা ধরে আমি বললাম, চলুন কোথায়? আজ আবার দুজন মিলে বৃষ্টি ভিজবো। পাগল হলে তুমি? কী সব বাচ্চাদের মতো শুরু করলে? কেন? আপনি নিজেই তো বলেন আমি বাচ্চা। তাহলে বাচ্চামি করলে দোষ ধরেন কেন? দোষ ধরলাম কখন? আমি বলছি ভিজলে জ্বর আসবে। উনি আর কিছু বলার আগে আমি এক আঙ্গুল তার ঠোঁটে চেপে ধরে তাকে চুপ করিয়ে বললাম, কোনো কথা না, ওসব জ্ঞান আজ কানে ঢুকবে না আমার। বর্ষা শেষের দিকে, আজ কয়েকদিন পরে চাইলেও এভাবে ভিজতে পারবো না। আপনি না চাইলে আজ আমার সাথে ভিজতে হবে, একসাথে ভিজবো দুজন। তাকে আর কিছু না বলতে দিয়েই তার হাত ধরে ছাদে নিয়ে হাঁটা ধরলাম আমি। বেটা যাবি না মানে? প্রয়োজনে ফ্লোরে ফেলে পা দুটো টেনে টেনে নিয়ে যাব, তবু ভিজতে হবে আজ। আজ সাব্বির ভাই আসলো ঢাকায়, আমার অফিসে সিভি জমা দিল। রিদ ভাই মামাকে আগে বলেছে রেখেছে সব, তাই আর এত কিছু প্রয়োজন হয়নি। রিদ ভাইয়ের সাথে আমার বাসায় নিয়ে এলো তাকে। দুপুরে খেয়ে বিকেলে রওনা দিল কুমিল্লার উদ্দেশ্যে। এরপর ওখানে সাবিয়ার বাবার কাছে তার মা বাবাকে পাঠিয়ে কথাবার্তা এগিয়ে রেখে কয়দিন পরে চাকরিতে জয়েন করবে। রাত 8টার পর বাসায় ফিরল রিদ ভাই। সাধারণত 10টার পর খাওয়া দাওয়া করে ঘুমাই আমরা। ফ্রেশ হয়ে রুমে বসে কলম হাতে সামনে একটা বই নিয়ে কি যেন করছে। আমি তার কাছে গিয়ে সামনে থেকে বইটা সরিয়ে তার কোলে উঠে বসে গেলাম। আমার কাজে হয়তো একটু অবাক হয়েছে সে। আমি ওসব না ভেবে তাকে বললাম, থ্যাংক ইউ। কেন? এই যে আপনার জন্য সাবিয়ার স্বপ্নটা পূরণ হবে। তুমি খুশি? খুব খুশি। যার কারণে আপনাকে একটা জিনিস দেবো আমি। কি? চোখ বন্ধ করেন। কেন? উফ, করেন না। আচ্ছা করলাম। কি দিবে দাও। আমি একটু হেসে এক হাতে তার চোখ দুটো ধরে ছোট্ট করে একটা চুমু এঁকে দিলাম তার ঠোঁটে। সে কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। এক দৌড়ে মামির কাছে চলে এলাম। এসেই মুখে হাত দিয়ে হেসে দিলাম আমি। রাতে সাবিয়াকে ফোন দিলাম। মেয়েটা খুব আনন্দ দেখছি আজকাল। তার সাথে কথা বলেই মনে হয় না সে এতদিন কষ্টে ছিল। এই তার প্রাপ্তি, আনন্দ। ফোনের মাঝে খুব হেসে হেসে কথা বলছে মেয়েটা। আজ খুব হাসি সে। 2 দিন পর ফেসবুকে আজকাল তেমন একটা ঢোকা হয় না। ফ্রি সময়ে একটু ফোন হাতে ফেসবুকে প্রবেশ করলাম। কুমিল্লার কিছু বড় ভাইয়ের সাথে অ্যাড আছে ফেসবুকে। ওখান থেকে একটা বড় ভাইয়ের আইডিতে একটা পোস্ট দেখে মাথাটা ঘুরতে লাগলো আমার। সারা শরীর কাঁপছে। এক পাশে একটা গলা কাটা মেয়ের লাশ পড়ে আছে আর অন্য পাশে সাবিয়ার একটা ছবি। ফোনটা হাত থেকে পড়ে গেল আমার। খুব কান্না পাচ্ছে, সাথে সারা শরীর কাঁপছে। এক মুহূর্তের জন্য যেন নিজের হুঁশটা হারিয়ে গেছে আমার। আমার এমন অবস্থা দেখে রিদ ভাই এগিয়ে এসে আমার পাশে বসে কিছু জিজ্ঞাসা করলো। কিছুই আমি শুনতে পাচ্ছি না। রিদ ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। রিদ ভাই কাঁধে মাথা রেখে বসে আছি আমি। গাড়ি ছুটে চলেছে কুমিল্লার উদ্দেশ্যে। মাথা চলে কতটুকু এসেছি তা দেখার শক্তিটুকু আমার নেই। টলে পড়া লতার মতো নুয়ে আছি আমি। সাবিয়া আমার বান্ধবী না, আপন বোন। সে হুট করে এমন ঘটনা শুনে আমি যে কিছু মানতে পারছি না। সাবিয়া বাড়িতে এসে দেখি অনেকটা মানুষ কোলাহল, আর সাবিয়ার লাশ বাসায় নেই। সকালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে। হয়তো কিছুক্ষণ পরে নিয়ে আসবে। একজন দেখলাম বাড়ির সামনে বড়ি গাছ থেকে বড়ি পাতা ছিঁড়ছে। পোস্টমর্টমের লাশ বেশিক্ষণ রাখবে না, আনলেই গোসল দিয়ে দাফন জন্য নিয়ে যাবে। বাড়ির সামনে ছোট্ট বারান্দায় ফুলের বসে আছি আমি। মুখে নেই কোনো হাসি, কান্নার ছাপ। চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। সামনে পিলারটা উঠে দাঁড়ালাম, দেখি সবিহার লাশ বাড়ির উঠানে এনে একটা মাদুরের উপরে রাখা হলো। অনেকেই চারপাশে ভিড় জমিয়ে দাঁড়িয়েছে। লাশ শব্দ শুনতে ছোটবেলায় থেকেই ভয়ে গায়ে কাটা দিয়েছে উঠতো আমার। কিন্তু আজ সকালে
ভিড় সরিয়ে সাবিহার মাথার কাছে বসে ক্ষমা করে কাছে। আজ এত সুন্দর মেয়েটা মুখ দিয়ে তাকানো যাচ্ছে না, সব জায়গা কাটা ছেঁড়ার দাগ। আমার কান্নার বেগ বেড়ে যাওয়ায় কয়েকজন মহিলা আমাকে টেনে নিয়ে যেতে চাইছে এখান থেকে। এরপর হৃদ ভাই আমাকে ধরে ঘরে নিয়ে গেল, আর বাকি সবাই ছাড়িয়ে সাবিহাকে গোসলের জন্য নিয়ে চলে গেল। চাচি তো সে সকাল থেকে নাকি অজ্ঞান হয়ে আছে, আর একবার জ্ঞান ফিরেছে। একটু আগে মেয়ে কাটা ছেঁড়া লাশ দেখেই আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। যাকে দেখছি বড়ই গাছের সাথে হেলান দিয়ে মাটিতে বসে আছে চুপচাপ। আসরের পরে সাবিহাকে দাফন করে আসা হলো। ততক্ষণে বাড়ির সবাই কান্না প্রায় থেকে গেছে নিঃশব্দ। এখন নিঃশব্দ আমি বসে আছি চুপচাপ। পাশেই বসে আছে হৃদ ভাই, আর তার পাশে সাব্বির ভাই। হৃদ ভাই গম্ভীরভাবে সাব্বির ভাইকে প্রশ্ন করলো, কিভাবে হয়েছে এত কিছু? যদিও আমি কিছুটা শুনেছি, তবুও বিস্তারিত শুনতে চাইছি। আমি কিছু জানি না। বলেই হাঁটা ধরল সাব্বির ভাই। হৃদ ভাইয়া খপ করে তার হাতটা ধরে উঠে দাঁড়ালো। সাব্বির ভাইকে চেয়ারে বসিয়ে বলল, সেই শুরু থেকেই আপনার চোখে মুখে লুকোচুরির ছাপ ভেসে আছে। সাব্বির ভাই এবার গম্ভীরভাবে বলল, গতকাল সন্ধ্যায় আমার সাথে বের হয়েছিল সাবিহা। বাড়িতে কেউ জানতো না, সবাইকে বলে গেল সে তার বান্ধবী সামিয়ার বাসায় গিয়েছে। ঘোরাঘুরি শেষে নাস্তা করার জন্য একটু রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর বের হয়ে দেখি একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়িয়ে সূর্য আর আসিফ মিলে সাবিয়াকে তুলে নিয়ে গেল। এর মাঝে হৃদ ভাই বলল, আর আপনি চেয়ে চেয়ে দেখছিলেন সব? আমার কিছু করার ছিল না, ওরা বলল চুপ থাকতে। বাহ, কি গভীর প্রেম আমাদের। তো এখনো কি চুপ থাকবেন? সাব্বির ভাই ফিরোজিভাবে বলল, আমি চাই না বাড়তি ঝামেলা করতে। যা হওয়ার তা হয়ে গেছে, যে মরার সে মরে গেছে। এখন বাড়তি ঝামেলা করলেও সে আর ফিরে আসবে না, আর আমারও একটা ভবিষ্যৎ পড়ে আছে। এসব নিয়ে কিছু বলে নিজেকে কেন ঝামেলায় জড়াতে চাই না আমি। সাব্বির ভাইয়ের মুখে এমন কথা শুনে এবার আমি মাথা তুলে তাকালাম। উনি কত সুন্দর বলে দিলেন যে মরার সে মরে গেছে। বাহ! তার দিকে চেয়ে বললাম, আপনার মুখে এমন কথা শুনে তা আমার ধারণার বাইরে ছিল। সাব্বির ভাই, সাব্বির আপনার জন্য কি না করে, কয়েকবার তার জন্য বাবা মায়ের হাতে মার খেয়েছে শুধু আপনার জন্য। কত সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে শুধু আপনার জন্য। ফ্যামিলি এত কথা শুনে চুপচাপ সহ্য করেছিল শুধু কখনো আপনার একটা চাকরি হবে এই আশায়। শেষে এই মেয়েটা আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে শুধু আপনাকে পাওয়ার জন্য, আর আপনি বলছেন যে মরার সে মরে গেছে। বাহ! আপনার কথা সাব্বির ভাই উঠে ২ হাত জোড় করে বলে উঠল, প্লিজ, আপনাদের যা ইচ্ছে করুন, তবে আমাকে এসব ঝামেলায় টানবেন না। হৃদ ভাই ঠাস করে একটা চড় মারে তাকে, আবার চেয়ারে বসিয়ে দিল। গলা ধরে মুখের সামনে নিয়ে বলল, আপনার ভালোবাসা কতটুকু ছিল তা বোঝাই যাচ্ছে। বেশি সাধু সাজার চেষ্টা করবেন তো ওদের জায়গায় আপনাকেই ফাঁসিয়ে দিব। যা সত্য চুপচাপ সময় মতো তাই স্বীকার করবেন। আর কোনো রেস্টুরেন্টের কাছ থেকে তুলে নিয়ে গিয়েছে, ওখানে আমায় নিয়ে চলুন। নিশ্চয়ই সিসিটিভির ফুটেজ পাওয়া যাবে। কোনো চালাকি করার চেষ্টা করবেন না। সবকিছু স্বাভাবিক হতে কয়েকদিন লেগে গেল। অভিযুক্ত প্রধান আসামি সূর্য ও আসিফকেও এর মাঝে ধরে ফেলেছে। 2 দিন পলাতক থাকলেও র্যাবের সাহায্যে মাটিরাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে তাদের। সাক্ষী, সিসিটিভি ফুটেজ সবই স্পষ্ট প্রমাণ। সারা দেশে একটা খবর ছড়িয়ে পড়ল। উপজেলা চেয়ারম্যানের ছেলে ও তার এক সহযোগী মিলে ধর্ষণের পর হত্যা করে নদীর ধারে ফেলে এসেছিল সাবিহা নামের এক তরুণীকে। এই কেস ঘাটতে গিয়ে আসিফের পুরনো কেসগুলো জেগে উঠল। পরিস্থিতি উত্তপ্ত দেখে আরিফ সাহেব বারবার এদিক ওদিক ফোন দিয়ে পরিস্থিতি হাতে আনার চেষ্টা করছে, কিন্তু নানান প্রমাণ সহ আটক হওয়ায় পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাচ্ছে। এমপিকে ফোন দিলেও উল্টো গালিগালাজ শুনতে হলো। হারামজাদা, তোকে আগেই সাবধান করেছিলাম, নিজের ছেলেকে সামলা। রাজনীতির পাওয়ার খাটিয়ে মাগিবাজি করে বেড়াবে তোমরা, আর পরে ভাববে আমরা পাশে আছি। তুমি ভালো হলে আমিও ভালো, আর নাম ভেঙে মাগিবাজি করে বেড়ালে আমি তোমার পাশে নাই। কথা ক্লিয়ার। এই ঘোষণা বেশ কয়েকদিন কেটে গেল, তবু আমি নিজেকে মানাতে পারছি না যে সাবিয়ার সাথে আর দেখা হবে না আমার। অথচ তাকে বলেছিলাম তার বিয়ের দিন যাব, বিয়ে হবে সাব্বির ভাইয়ের সাথে ধুমধাম করে হবে। কত কথা বলতাম তাকে। এসব সময়গুলো বারবার মনে পড়ে উঠলো আমার জন্য মেয়েটা এই অবস্থা।
ওই দিন সাবিহার কারণে আমার কিছু করতে পারিনি। সেই জেদ থেকে সূর্য সাবিহাকে পছন্দ করতো, কিন্তু সাবিহা রাব্বির ভাইয়ের সাথে তার বিয়ের কথা বলা চলছিল। এসব মিলিয়ে শেষে মেয়েটার জীবন চলে গেল। আর ভয়ে চুপ করেছিল তার ভালোবাসা নামে সেই মানুষটা। সাবিয়াকে তার সামনে নিয়ে গেল, চুপচাপ তাকিয়েছিল সে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আরশি। তখন সন্ধ্যা পেরিয়ে গেল, হালকা বাতাস বইছে, চুলগুলো বারবার এলোমেলো হয়ে মুখে এসে পড়ছে। আরশি কাঁদছে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, তবে তা অজান্তে, যাকে বলে নীরব কান্না। সে তো চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে আছে, তবে কিছু স্মৃতি মনে হতেই চোখ বেয়ে জল পড়ছে তার। ওদিকে শাওয়ার নিয়ে বের হলো হৃদ। ট্রাউজার পরে খালি গায়ে টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে আরশির দিকে তাকিয়ে রইল। বারবার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো কানের পেছনে গুঁজে নিচ্ছে সে। নীরবতায় থাকলে স্মৃতিগুলো মনে পড়ে বারবার। আরশিকে একটু ব্যস্ত রাখার দরকার, তাহলে হয়তো ব্যস্ততায় অল্প অল্প করে ভুলে যাবে সব। হৃদের উপস্থিতি বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করে দাঁড়ালো সে। হৃদ শান্তভাবে বলল, এক কাপ কফি বানিয়ে দিবে আরশি? আরশি খুব শান্তভাবে বলল, আচ্ছা, আপনি বসুন, আমি আনছি। রুম থেকে বেরিয়ে কিচেনের দিকে এগিয়ে যেতেই দেখে কেউ একজন খুব তাড়াহুড়া করে ছাদের দিকে উঠে গেল। মামাও এখন বাসায় নেই, আর হৃদ ভাইয়াও রুমে। তাহলে এটাকে মন ভর্তি সন্দেহ নিয়ে পিছু নিল আরশি। চুপচাপ ছাদে উঠে দাঁড়ালো সে। দেখে নির্জন দাঁড়িয়ে সিগারেট টানছে ছাদের এক কোণে দাঁড়িয়ে, হুডি খোলা আর মুখে মাস্কও নেই। ছাদে লাইটের আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে তার। হুট করে আরশি সামনে এসে দাঁড়ানোতে বিব্রতকর অবস্থায় পড়ে যায় নির্জন। কোমর থেকে পিস্তলটা বের করে আরশির দিকে তাক করে দাঁড়ায়। নির্জনের খুব ভয়ঙ্কর রূপ। ভয়ে বুকটা ধুকপুক করে কাঁপতে থাকে আরশির। নির্জনের এমন ভয়াবহ চাহনিতে রীতিমতন সারা শরীর কাঁপতে লাগছিল আমার। এক পা করে পিছিয়ে আমি দৌড়ে নিচে চলে আসলাম। ভয় ও কাঁপুনিতে মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না আমার। ল্যাপটপটা হাতে সোফার কাছে রেখে বসেছিল হৃদ ভাই। ল্যাপটপটা রেখে রুম থেকে বেরিয়ে হয়ে এলো। দৌড়ে নিচে নেমে হুট করে সে সামনে এসে পড়ায় তাকে জড়িয়ে ধরলাম। সারা শরীর কাঁপছিল আমার, কথাও বলতে পারছি না, ঠোঁট দুটো শুধু কাঁপছে। আমার এমন অবস্থা সে টপিক বাদ দিয়ে আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমায় নিজে থেকে ছাড়িয়ে দু হাতে আমার গাল ধরে রেখে বলল, এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমি হাত দিয়ে ছাদের দিকে ইশারা দেখিয়ে বললাম, ছাদে। সে আরও উত্তেজিত হয়ে বলল, ছাদে কি? সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। সে এবার আমার দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলল, আগে শান্ত হও তুমি। দেখো আমি তোমার সামনে, কেউ কিচ্ছু করতে পারবে না তোমাকে। তারপর এমন আশ্বাসের একটু ভরসা পেলাম আমি। স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও সারা শরীর এখনো কাঁপছে। এর মাঝে গড়গড় করে তাকে বলে দিলাম যে নির্জন ভাই আমাকে ছাদে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। আমার কথায় ভুবন কাঁপিয়ে হো করে হেসে উঠল তিনি। হাসে হাসে আমার দিকে চেয়ে বলল, আর ইউ সিরিয়াস? কিন্তু কিভাবে? গত 2 দিন ধরে তো নির্জন ঢাকার বাইরে। মানে তুমি দিনেও জেগে জেগে দুঃস্বপ্ন দেখো আরশি? আবার হাসতে লাগে। আমি আবার তাকে কোন গলায় বলতে লাগি, বিশ্বাস হচ্ছে না আপনার? আমি যে চোখে তাকে দেখেছি, মাথায় লম্বা লম্বা চুল, কালো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো হালকা নিচে রঙ, ডাউন চোখের নিচে বড় বড় গালে একটা কাটার দাগ আছে। ও ছাদে আছে, বিশ্বাস করে চলে আমার সাথে। আমার এমন বর্ণনা এবং হাসি মুখটা এক্ষুনি চিন্তার ছাপ ভেসে উঠলো। আমার হাত ধরে ছাদের দিকে হাঁটা দিল সে। আমি তার সাথে যাচ্ছি, ভয়ে ভয়ে এক পা করে এগিয়ে যাচ্ছি। আস্তে মেনুয়ার পেছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু ছাদ পুরোপুরি স্বাভাবিক। ঈদে আমাকে পুরো ছাদটি দেখালো, তার কোনো অস্তিত্ব নেই ছাদে। আমার সন্দেহ ভাঙছে না। দেখে হৃদ ভাই ফোন বের করে নির্জনকে ফোন দিল। এবার রিং হতে রিসিভ করলো, আর হৃদ ভাই স্পিকার অন করতেই আমি শুনতে পাই, হ্যাঁ নির্জন, কোথায় তুমি? ওপাশ থেকে উত্তর এলো, কেন আপনি জানেন না? 2 দিন আগে অফিসের কাজে চট্টগ্রাম এসেছি আমি। আগামীকাল সকালে ঢাকায় ব্যাক করব। ঈদ আমার দিকে চোখ নাচিয়ে বলল, যার অর্থ কি বুঝলো? কিন্তু আমার কাছে বিশ্বাস হতো না, কারণ নির্জনকে আমি নিজের চোখে দেখেছি ছাদে। আমি
এগিয়ে গেলাম, সেখানে নির্জন দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছে। নিশ্চয়ই সেখানে সিগারেটের চাই পাওয়া যাবে। ওই কর্নারে গিয়ে পায়ের উপর ভর করে বসলাম আমি। দৃষ্টি পর্যবেক্ষণ করতে লাগলাম কোনো সে চিহ্ন পাওয়া যায় কিনা, কিন্তু তার আশেপাশে এমন কিছু চিহ্ন চোখে পড়েনি আমার। নিরাশ হলাম আমি। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটা মানুষ গেল গেল সব প্রমাণ মুছে দিয়ে গেল। আমার কানের পাশে ভাও সূচক একটা শব্দ হতেই ভয়ে লাফিয়ে উঠলাম আমি। আর বিপরীতে ভুবন কাঁপিয়ে হাসছে হৃদ ভাই। মনে হচ্ছে হাসির শ্রেষ্ঠ কৌতুকটি পড়েছে সে। আমি আবারও হৃদ ভাইয়ের দিকে চেয়ে করুণ গলায় বললাম, বিশ্বাস করুন, আমি ভুল কিছু দেখিনি, স্পষ্ট দেখেছি আমি। আমার কথা শুনে হৃদ ভাই আবারও হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আমি এবার হাল ছেড়ে দিলাম, কারণ এখন 100টা প্রমাণ এনে সামনে হাজির করলেও সে বিশ্বাস করবে না। তবে আমি যা দেখেছি সেটাই সত্যি। এর মাঝে হৃদ ভাই এসে আমার 2 গালে আলতো করে হাত রেখে বলল, দেখো আরশি, আমি বুঝতে পারছি যে খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে তুমি সময় কাটাচ্ছ। তোমার উপর দিয়ে পরপর 2টা ঝড় বয়ে যাওয়ায় নিজের মানসিক ভারসাম্যের ব্যাঘাত ঘটছে। আর তুমি যা মনে মনে ভাবছো, তোমার মনে হচ্ছে সেগুলোই তোমার চোখের সামনে ভেসে উঠছে। এগুলো সবই তোমার দুশ্চিন্তার ফল। এখন তোমার এসব দুশ্চিন্তায় ভেঙে পড়ার সময় নয়, নিজেকে নিয়ে ভাবার সময়। যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। তুমি এখন তোমার মাঝে নেই, তোমার মাইন্ড রিফ্রেশের প্রয়োজন। এই কয়েকদিনের মাঝে আমি সময় বের করে তোমার পছন্দের জায়গাতেই ঘুরতে যাব। তোমাকে এমন বিষণ্ণ একদম মানায় না। আমি আমার সেই আগের দুষ্টু হাসি খুশি আরশিকেই চাই। সব সময় হাসি খুশি থেকে আমাকেও ভালো রেখো। মানে আমার কপালে একটা চুমু এঁকে দিল সে। আমি এখনো নিজের দে- দেখ- দেখাকে অবিশ্বাস করতে পারিনি। যা দেখেছি একটু ভুল দেখিনি আমি। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি নিজেকেই নিজে বিশ্বাস করি নির্জনের ভিতর নিশ্চয়ই অন্য কোনো ঝামেলা আছে। তা না হলে তা ওর চেহারা দেখায় আমাকে মেরে ফেলতে চাইবে কেন? গভীর রাত, একপাশে কিছু রং পেন্সিল আর সামনে কিছু সাদা কাগজ নিয়ে বসে আছে। নির্জন চেহারাটা ভালো এখনো চোখের সামনে ভাসছে। হাতে পেন্সিলে বসাচ্ছি আর চেহারা মন করে একটু একটু করে আঁকছি। আজ সারা রাত জেগে স্কেচটা কমপ্লিট করবো আমি। আমার বয়স যখন 20 ছিল তখন নির্জনকে বাবা আমাদের বাসায় নিয়ে এসেছিল। ইন্টার পাস করছিল তখন সে। বাবা একদিন অফিস শেষে বাসায় আসছিল, তখন কিছু ছিনতাইকারী ধরে তার থেকে সব কিছু নিয়ে গিয়েছিল। গাড়িটা বন্দি নিয়ে গেল। আমাদের ড্রাইভারটাও ওই ছিনতাইকারীদের দলের একজন ছিল। এরপর ওদের সাথে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। বাবাকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। আর ওই দিন নির্জন বাবাকে হসপিটালে নিয়ে গেল। ওখানেই তাদের পরিচয়। নির্জনে কেউ ছিল না, এতিম সে। ওর কাজ করে ইন্টার অবধি পড়েছে সে। এরপর নিজে চলার মতো সামর্থ্য ছিল না, তাই বাবা তাকে আমাদের বাসায় নিয়ে আসে। নির্জন আমার সমবয়সী ছিল, বাট কখনো তার সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়নি, কারণ সে একা থাকতো, খুব গম্ভীর। এখনকার মতো নিজেকে লুকিয়ে রাখতো আগে থেকেই। বাবা চেয়েছিল তারপর আমি তার বিজনেসের হাল ধরি, বাট আমার ওসবে কোনো ইন্টারেস্ট ছিল না। আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। ধীরে ধীরে নির্জনকেও বাবা নিজের ছেলের মতো দেখতে শুরু করলো। বাবা নিজেই তাকে ভার্সিটি ভর্তি করালো, তার পড়ালেখা শেষ করালো। ধীরে ধীরে নির্জন বাবার সাথে ব্যবসায় জড়িত হয়। বাবাও এখন মনে করে তার 2টা ছেলে, এক ছেলে ডাক্তার আর এক ছেলে বিজনেস করে। নির্জনও আমার বাবাকে এখন মাঝে মাঝে বাবা বলে ডাকে। এক নাগারে কথাগুলো বলে গেল হৃদ ভাই। আমি চুপচাপ বসে শুনছিলাম। তারপর আগ্রহ নিয়ে বললাম, আচ্ছা সেসব নিজের চেহারা লুকিয়ে রাখা কেন? এটা আমিও জানি না, অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিচ্ছু বলেনি। এরপর আমি ভাবলাম হয়তো এটা তার একটা অভ্যাস। হৃদ ভাইকে বললাম, কিন্তু আমার তো তাকে সুবিধার মনে হচ্ছে না। আমার কথা একটু হাসলো হৃদ ভাই, তারপরে বলল, এটা তোমার মনের ভুল। প্রথম প্রথম এমন দেখছো তো, তাই তোমার এমনটা মনে হচ্ছে। পরে দেখবে সব মানিয়ে নিতে পারবে। আমি কিছু না বলে চুপ হয়ে গেলাম। এই মানুষটাকে আমি যাই বলি না কেন কিচ্ছু বিশ্বাস করবে না সে। তাই চুপচাপ উঠে গেলাম। রুম থেকে বের হতে হতে বললাম, পথের যেদিন পথ শেষ হয়ে যায় বিপদ সেই দিন হাসে।
তেমনি করে কিছু বিপদ ঘড়ির কাঁটায় ন্যায় একই পথে ফিরে আসে। আশিয়াপুর ছেলে হলো গতকাল, সেই খুশিতে গ্রামে বাড়িতে 100 কেজি মিষ্টি পাঠিয়েছে দুলা ভাই। আমি গতকাল থেকেই আশিয়াপুর সাথে হসপিটালে ছিলাম। ঈদ ভাইয়া খাবার নিয়ে এসেছিল। আশিয়াপুর সাথে বসে আছি আমি। ছিলাম চলাকালীন অবস্থায় ঘুমিয়ে আছে আশিয়াপু, আর আমি ব্যস্ত আশিয়াপুর ছেলেকে নিয়ে। ছোট্টবেলা থেকে বাচ্চা খুব পছন্দ আমার। বাচ্চা দেখলেই করে নিয়ে গাল ভরতে চুমু দিয়ে আদর করার ইচ্ছে আমার করে। আশিয়াপুর ছিল এমন। এই নিয়ে আমাদের দুই বোনের মাঝে ছোটবেলা থেকেই প্রায় ঝগড়া হতো। বাড়িতে কোনো মেহমান আসলেই তাদের বাচ্চা থাকলে আমার আর আপুর মাঝে কাড়াকাড়ি চলতো। একসময় আয়েশা আপু পরাজিত হয়ে দাঁত কিরমির করে বলতো, একসময় আমারও কিউট কিউট বেবি হবে দেখিস, তখন তোকে ধরতেও দেবো না। ঝগড়ার সময় প্রতি উত্তরে আমি বলতাম, তোর একটা হলে আমার 2টা বেবি হবে, আর তোর 2টা হলে আমার 4টা হবে, আর আমার গুলো হবে কিউট, আর তোরগুলো হবে সব উগান্ডার মতো। এর মাঝে আমার দাদি আবার পূরণ কাটতো। আজকা ওপাশেরই গুলা লাজ লজ্জার মাথা খাইছে। এই বয়সে বাচ্চা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আচ্ছা মেনে নিলাম তবু ডজন বাচ্চা হইব, কিন্তু বাচ্চা কেমনে হয় তার তোরে দুজন মিলে আমারও খোঁজা। তবে ছোটবেলায় আশিয়াপুকে ঝগড়ার সময় যে অভিশাপ দিতাম তা পূরণ হয়নি। আশিয়াপুর বেবি উগান্ডার মতো হওয়ার বিপরীতে কত কিউট হয়েছে। ইচ্ছে করছে আশিয়াপুর কাছে এটা নিয়ে যেয়ে কাড়াকাড়ি শুরু করে দিই, কিন্তু এখন তো আর ছোট নেই। ছোট্ট বেবি হাতগুলো বারবার ছুঁয়ে দিচ্ছি আমি, কিন্তু ছোট্ট হাতগুলো হাত মাঝে চুমু দিচ্ছি ওই হাতগুলোতে। মাঝে খেয়াল করিনি দুলাভাই আর হৃদ ভাই কখন কেবিনে ঢুকে গেল। কিছু ফ্রুটস হাতে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে হৃদ ভাই, আর তার পাশে দুলা ভাই আমার কান্না দেখে মিটমিট করে হাসছে। তা খেয়াল করে আমি লজ্জায় মাথা নিচু করে এক পাশে দাঁড়িয়ে গেলাম। দুলা ভাই হৃদ ভাইকে বলল, আরিশার মুখে অনেক কাহিনী শুনেছি দুই বোনের, সেই হিসেবে এবার আমার শালিকাকে খুশি করার দায়িত্বটা নিয়ে নাও। লজ্জা মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছিল আমার। আমার না হয় মানা যায়, আমি মেয়ে মানুষ, লজ্জা পাশাপাশি, কিন্তু হৃদ ভাইয়ের দিকে তাকে সে ফ্রুটসগুলো রেখে ওখান থেকে হাওয়া হয়ে দুলাভাই দুষ্টুমি করে কথা বলল, আর হৃদ ভাইয়ের প্রতি উত্তর কিছু বলবে তা না, লজ্জায় সেখান থেকে কেটে পড়লো। বেটা নিজেও যতই রোমান্টিক প্রমাণ করতে চায় না কেন, বেচারা দিন শেষে একটা আস্ত নিরামিষ। আরিশাপু আজ নিয়ে যাচ্ছে বাড়িতে। আমি আরিশা আপুকে ছেলেকে করে নিয়ে দাঁড়িয়ে আছি। হৃদ ভাই পাশে এসে বলল, এবার দিয়ে দাও, আমরা নাম রাখার দিন আবার যাব। কিছু সময় অপেক্ষা করো, এরপর নিজের বাচ্চা সামলাতেই বাচ্চার স্বাদ মিটে যাবে তোমার। হসপিটাল থেকে ফিরে বাসায় ঢুকতে মামি বললেন ফ্রেশ হয়ে নিতে। তার মুখে কথা বার্তা শুনে কেমন গম্ভীর মনে হচ্ছে আমার কাছে, কারণ আমার অজানা। আমি এসে কাপড় চেঞ্জ করে ওয়াশরুম ঢুকে গেলাম। আমি হসপিটাল থেকে ফিরে আসার গরম অবস্থা লাগছিল খুব। ওড়না ফেলে শাওয়ার অন করে চোখ বন্ধ করে নিচে দাঁড়িয়ে রইলাম আমি, ভিজে ধীরে ধীরে ঠান্ডা শরীরটা। তখন হুট করে ওয়াশরুম ঢুকে পড়লো হৃদ ভাই। পরনে একটা টোয়াল মতো তার কিছু ছিল না। তাকে দেখে ভেবেচে খেয়ে গেলাম আমি কোমরে হাত রেখে বললাম, আপনি না একটু আগে ওয়াশরুম শাওয়ার নিয়ে বেরিয়েছেন, এখন আবার ঢুকলেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে ভেতরে থেকে দরজা লাগিয়ে আমার সামনে এসে দাঁড়ালো সে। আমার 2 হাত 2 দেওয়ালে রেখে নিজের মাঝে বন্দি করে বলল, নিজের বউয়ের সাথেই তো আছি, অন্য নারীর কাছে তো যাইনি, তাহলে প্রবলেম কোথায়? আমি তার দিকে টিপ করে তাকিয়েছিলাম। তার কথা শেষ হয়েই বললাম, আমি কি বলেছি কোনো প্রবলেম হয়েছে? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। উনি একটু মুচকি এসে বলল, আচ্ছা, প্রবলেম যেহেতু নেই তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। বলেই সে আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মুখের কাছে মুখ নিয়ে এগিয়ে আনতেই আমি হাত দিয়ে তার ঠোঁট চেপে ধরে মাথা দুদিকে নাড়িয়ে বললাম, এখন না। কেন? আমার ইচ্ছা। আপনি সুযোগ নিতে এসেছেন, তাই না? আমার কথা মুখ থেকে তিনি দেয়ালে ভর থেকে সোজা হয়ে দাঁড়ালো। পাশে রাখা তার ধোয়া প্যান্ট টি শার্ট নিয়ে বলল, একটা ফোনের আওয়াজ শুনে কথা বলতে গিয়েছিলাম, আর এখন এখানে এসেছি প্যান্ট আর টি শার্ট ধুয়ে রেখেছিলাম, ওইগুলো নিয়ে ছাদে শুকাতে দিব, তাই জানতাম না তুমি ভেতরে ঢুকেছো। আর এমন অসময়ে আর
বেজায় গায়ে সুযোগ নেওয়ার মতো লো মেন্টালিটির মানুষ আমি না। আমি জাস্ট তোমায় একটু বাজিয়ে দেখছিলাম, এর চেয়ে বেশি কিছু না। বলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল সে। আমার ফ্যাল করে তাকিয়ে রইলাম, আর কিছু মাথায় ঢুকছে না। রাতে খাওয়ার সময় খেয়াল করলাম মামি মুখটা গম্ভীর হয়ে আছে। আমি আবার অস্থির বেশিক্ষণ চেপে রাখতে পারি না। মামির পাশে গিয়ে কোন শুয়ে বললাম, কোনো বিষয়ে আমার উপর রাগ করেছে মামুনি? মামুনি খেতে খেতে স্বাভাবিক গলায় বলল, আমি কারো ওপর রাগ করিনি। এর মাঝে মামা পুরন কেটে বলল, আমিও খেয়াল করছি এই 2-1 দিন তোমার মুখটা বাংলা প্যাচের মতো করে রেখেছো। আরে বাবা, কি হয়েছে না বললে আমি বুঝবো কিভাবে? তখন মামা মামির দিকে চেয়ে বলল, আমার কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? আমার কি ইচ্ছে করে না আমার নাতি নাতনি নিয়ে খেলতে? 2 দিন আগেও তো আমার ভাইয়ের আরেকটা মেয়ে, কি সুন্দর ফুটফুটে এক বাচ্চা হলো। আর এইদিকে আমি ছেলে বিয়ে করিয়েছি আজ কত দিন হলো, এখনো সুখবরটা পর্যন্ত পেলাম না। আচমকা মামির এমন কথায় বিষম উঠে গেল হৃদয়ে। মামা তার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বিষয় মেসেজ করে দিচ্ছে। কাজের মেয়েটাও রাত গেলিয়ে হাসছে। সব মিলিয়ে একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে গেলাম আমি। ব্যাপারটা সত্যিই লজ্জাকর, খুব লজ্জা। এর মাঝে আরও 2টা দিন কেটে গেল। মানিক চাচাকে দিয়ে বড় বক্সে একটা জিনিস নিয়ে আসলাম আমি। ভেতরে কি আছে তা এখনো বলা যাবে না, বিষয়টা সারপ্রাইজ। সে সন্ধ্যা থেকে রুমে দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। মামু তখন বসে বসে টিভি দেখছিল। এর মাঝে হৃদ ভাইয়া বাসায় এলো। রুমে সামনে আসতে দেখে দরজা পেটাতে গেল। কিছু সাইডে গিয়ে গ্লাস ভেদ করে দেখার চেষ্টা করে ভেতরে কি চলছে, কিন্তু পর্দা টেনে রাখার কারণে কিছু দেখা যাচ্ছে না। দরজার কাঠ দিয়ে 2 বার টোকা দিয়ে আমাকে ডাক দিল হৃদ ভাই। আমি সোজাসুজিভাবে বললাম, এখন রুমে আসা যাবে না। উনি একটু উঁচু গলায় বলল, আরে আমি ফ্রেশ হব, দরজা খুলো বলছি। আমিও একটু উঁচু গলায় জবাব দিলাম, খুলবো না, অন্য কোথাও গিয়ে ফ্রেশ হয়ে নিন। আমি বাহিরে জামা কাপড় সব রেডি করে রেখেছি। নিরাশ হয়ে মায়ের কাছে এসে বসলো রিত। তারপর বলল, আর সে কি শুরু করেছে দেখেছো মা? মা চ্যানেল পাল্টাতে বলল, বাসায় কিসের একটা বড় বাক্স নিয়ে আসলো। এরপর সেই সন্ধ্যা থেকেই রুমের ভিতরেই কি যেন করছে, কাউকে যেতে নিষেধ করেছে। রাতে খাওয়ার সময় রুমের লাইট অফ করে দরজা লাগিয়ে খাবারের টেবিলে এসে বসলাম। হৃদ ভাইয়ে ফিস করে বললাম, আমি না বলে অবধি রুমে ঢুকবেন না। এরপর খাওয়া শেষে রুমে ঢুকে আবার দরজা লক করে দিলাম। আজ অদ্ভুত এক ইতিহাস রচনা করতে চলেছি আমি। প্রায় 1 ঘন্টা পর হৃদ ভাইকে ফোন দিয়ে বললাম এবার রুমে আসতে পারে। ফোনের দিকে তাকিয়ে দেখে প্রায় 11:30 বাজে, আর এই সময়ে রুমে ঢোকার অনুমতি মিলল। বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিল হৃদ। না জানি মহারানী আজ কি কাণ্ড ঘটিয়েছে। দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই একটা ঝাটকা খেল হৃদ। সারা রুম জুড়ে কাঁচা ফুলের সুবাস বিচরণ করছে, আর রুমের মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে রাখা। সেই ডিম লাইটের লাল আলোয় বোঝা যাচ্ছে রুমটা নানান রকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ঠিক খাটের মাঝখানে হালকা সাজে বসে আছে আরশি। হৃদ ভাইয়া হেঁটে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি মাথা নিচু করে বসে আছি খাটের মাঝখানে। আমার ধারণা এখন সে আমার পাশে এসে বসে থুতনিতে হাতে রেখে আমার মুখটা একটু দেখে নিয়ে প্রশংসা করবে। তার জন্য ওদের আগ্রহে বসে আছি আমি। কিন্তু আমার সব ভাবনায় জল ঢেলে দিয়ে হৃদ ভাইয়া বলল, বাহ, শুনলাম ছোটবেলায় নাকি আরশির সাথে বেবি নিয়ে ঝগড়ার সময়ও প্রতিযোগিতার কথা বলতে। তার একটা হলে তোমার 2টা হবে, তার 2টা হলে তোমার 4টা হবে। এখন তো দেখছি সত্যি সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে গেছো। বলেই হাসতে লাগলেন উনি। রাগে আমার 2 কান জুড়ে আগুন ধোঁয়া বের হতেছে। প্রতিযোগিতার কথা তো তাকে কখনোই বললিনি, তাহলে সে কীভাবে জানলো? আচ্ছা শুনছেন, ভালো কথা, তাই বলে কীভাবে ইনসাল্ট করতে হবে? দূর, এক কথায় আমার সব ফিলিংস নষ্ট করে দিল এই নিরামিষের বাচ্চা। সারা রুম খুঁজেও ওই দিনের আঁকা নির্জনের স্কেচটা খুঁজে পাচ্ছি না। মাথা পুরোটাই হ্যাং হয়ে যাচ্ছে আমার। আর অন্য মানুষের পিকচার নিয়ে আমার মাঝেই বা কিসের এত উত্তেজনা তা নিজেও বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি ছবিটা আমার লাগবেই। হুট করে মনে হলো ছবিটা একটা উপন্যাসের বইয়ের মাঝে রেখেছিলাম। তৎক্ষণাৎ গিয়ে বইটা খুলে দেখি ছবিটা এখনও সুরক্ষিত আছে। ছবিটা বাঁধিয়ে নিতে হবে, নইলে কয়েকদিন পর রং ছড়িয়ে যাবে।
এর মাঝে বেশ কিছুদিন কেটে গেল। মায়ের ফোন পেয়ে ছুটে বাসায় আসে রিত। বুকের ভেতর ধুকধুক করছে, সারা শরীর জুড়ে বিচরণ করছে অস্থির উত্তেজনা। দেখে মা চুপচাপ বসে আছে সোফায়। আরশির কথা জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিচ্ছে না। একটু আগে ফোন দিয়ে বলল আরশির কি যেন হয়েছে, তাই তো পাগলের মতো ছুটে এসেছে রিত। মায়ের এমন নীরবতা দেখে ছুটে রুমের দিকে হাঁটা ধরে সে। দরজা খোলাই ছিল। রুমে ঢুকতেই চোখ পড়ল বিছানায় পড়ে থাকা একটা রিপোর্টের উপর। তা হাতে নিয়ে চোখ বুলাতেই স্তব্ধ হয়ে যায় সে। উত্তেজিত সারা শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে অবশ হয়ে যেতে শুরু করে। ব্যালকনির দিকে এগিয়ে দেখে আরশি ময়না পাখি দুটিকে কথা শিখাচ্ছে। কয়েকদিন আগে তার এক্সামের রেজাল্ট দিল। A+ পাওয়ার খুশিতে আরশি বায়না ধরলো তাকে নিয়ে সারা শহর ঘোরাতে হবে। তাকে নিয়ে ঘুরতে বের হলে ফেরার সময় চোখে পড়ে একটা মানুষ পাখি বিক্রি করছে। তখনই আরশি বায়না ধরে তার ময়না পাখি পোষার অনেক ইচ্ছে। তখন দুইটা ময়না নিল একসাথে, একটা ছেলে ময়না আর একটা মেয়ে ময়না। তার উপমা অনুযায়ী ছেলে ময়নাটা রিদ আর মেয়ে ময়নাটা সে। একটা খাঁচার মাঝে দুইজনের ছোট্ট সংসার। ময়না পাখি নিয়ে ব্যস্ত আরশি। হুট করে পেছন থেকে আরশিকে শক্ত করে জড়িয়ে ধরে রিদ। কোনো কথা বলছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। আরশি তার দিকে ঘুরে বলল, কেমন দিলাম ধোকাটা? খুব বাজে। আর একটু হলেই হার্টবিট বেরিয়ে আসছিল। হৃদের কথায় মন খুলে হাসতে থাকে আরশি। হৃদ পুনরায় আরশিকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ, আই অ্যাম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ মাই হার্ট। আরশিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই দেখে মাও মিটিমিটি হাসছে। হৃদ একটু অভিমান নিয়ে বলল, এমন একটা বিষয় নিয়ে আমার সাথে মজা করতে পারলে মা। জানো আমি কতটা টেনশনে ছিলাম। আর প্রেগনেন্সির মতো একটা সিরিয়াস বিষয় তোমরা লুকিয়ে রেখেছিলে। নিজেরা কখন টেস্ট করালে, কখন কি করলে আমায় একটিবারও জানালে না। হৃদের কথায় মা হেসে বলল, এটাও তোর জন্য একটা সারপ্রাইজ ছিল, তাই কেউ কিছু বলেনি। হৃদ একটু বিরক্তি নিয়ে বলল, তোমরা সবাই আমার ইমোশনাল নিয়ে মজা নিতে পছন্দ করো। তার কথায় মা আর আরশি দুজনেই হেসে উঠল। 2 দিন হয়নি খবর শুনেছে। এর মাঝেই বাসায় আরশির জন্য একজন পার্সোনাল নার্স রেখে দিল হৃদ। আর বাসায় কাজের লোক আরো বাড়িয়ে দিল। আরশি কতবার বুঝালো যে সে এখনো স্বাভাবিক, এখন এসব কিছুর প্রয়োজন নেই। কিন্তু কে শুনে কার কথা। দিন যতই যাচ্ছিল তার পাগলামি যেন ততই বাড়ছিল। টাইমলি ফোন দিয়ে আমি খেয়েছি কিনা, কি করছি এসব নিয়ে ব্যস্ত। প্রতি ঘন্টায় কম করে একবার ফোন দিতেই হবে তার। ইদানিং অত্যাচার আরও বেড়েছে। আমার প্রিয় হলো ভাজা পোড়া, আর সে তা এখন আমার কাছে আনতে দেয় না। ফলমূল, দুধ, ডিম এগুলো এখন আমার নিত্যদিনের খাবার। ওই দিন রাতে শুয়ে পড়েছিলাম আমি। আমার পাশে ফ্রিজে ঢাকা দুধ, 1 গ্লাস দুধ পড়ে আছে, যার জন্য সে আমার টেনে বসে বলল ঘুমানোর আগে দুধ খেয়ে নিতে হবে। কিন্তু আমি খাচ্ছি না দেখে সে 2 আঙুল দিয়ে আমার গাল টিপে ধরে গ্লাসটা মুখের সামনে চেপে ধরলো। যতক্ষণ তা শেষ হলো না ততক্ষণ ধরে রাখলো। ওটা কি হলো সবচেয়ে চরম লেভেলের একটা অত্যাচার। ও যখনই আমার সামনে আসতো তখন কিছু ফুস কেটে নিয়ে আসতো। একদিন আমি বিরক্ত হয়ে বললাম, এত খেলে তো আমি অল্প কয়েকদিন মোটি হয়ে যাব। প্রতি উত্তরে সে বলল, মোটা হলেও কোনো প্রবলেম নেই, এই সময়টায় তো আমার রং ঢং করার সময় না। আর কাউকে গিয়ে বলে বেড়াবো না যে ভাই দেখেন এটা আমার বউ, এখন তুমি কেমন তা দেখার বিষয় না। প্রয়োজন হলো তোমার শক্তির। হসপিটালে আমি কতজনকে দেখেছি এই সময়টা শক্তির অভাবে। উনি আর কিছু না বলেই থেমে গেল। আমি একটু আগ্রহ নিয়ে বললাম, কি? সে আমার মুখের সামনে আপেল ধরে বলল, তুমি বাচ্চা মেয়ে, ওসব বুঝবে না, ওগুলো বড়দের বিষয়, তুমি চুপচাপ খেয়ে নাও। শুধু সে পাগলামি করছে তা না, আমার শ্বশুর রুদ্র চৌধুরীও এর চেয়ে বেশি করছে। তার বংশের প্রথম নাতি আগমনে তার খুশির মাত্রা যেন আকাশ ছোঁয়া। তার প্রথম নাতনি যেই হবে তাকে সে নিজস্ব হেলিকপ্টারে বাড়ি নিয়ে আসবে, যার জন্য কয়েকদিন আগে বড় একটা হেলিকপ্টার কিনে এসেছে।
এইবার এসে আবার পাগলামি দেখে আমার মাথায় পুরোই হ্যাং হয়ে যাচ্ছে। সবাই আমার নিয়ে কি শুরু করেছে, যেমন বাবা তেমন ছেলে। মাঝরাতে চোখ পিট পিট করে তাকিয়ে দেখি আমার হাতের তালু পায়ের তালু মালিশ করে দিচ্ছে সে। আমি তৎক্ষণাৎ পা টেনে সরিয়ে নিলাম। ছি ছি, কী করছেন আপনি? সেই 2 ঠোঁটে আঙুল দিয়ে ইশারা বলল। চুপ, কোনো কথা না, ঘুমাও তুমি। তবুও আমার নাছোড় বান্দার মতো বললাম, এমন পাগলামি করেন কেন? সারাদিন যেমন করেন, মনে হয় যে দুনিয়াতে একমাত্র আপনার বউয়ের বেবি হবে। সে আমার হাত মালিশ করে দিতে দিতে বলল। তুমি কি বুঝবে বাচ্চা মেয়ে, আমার বউয়েরই তো বেবি হবে, তাই টেনশনটা আমার বেশি। তোমার বউয়ের হলে তুমি বুঝতে। তার কথায় আমি ভাবলার মতো হা হয়ে তাকিয়ে চেয়ে আছি। মেয়েদের বউ কীভাবে হয়? ওদের তো স্বামী হয়। সে নিজে বোকামি বুঝতে পেরে চুপ হয়ে গেল। একটু হাসি পেল আমার। দিন যত যাচ্ছে শরীরটা তত ভারী হতে লাগলো আরশির। হৃদের গুরুত্বটাও বেড়ে গেছে আগের থেকে। আরশি আর হৃদের মা বসে আছে সোফায়, টেনশনে এদিক ওদিক পায়চারি করছে হৃদ। রাত প্রায় 1টা বাজে তখন। বাবার এখনো কোনো খবর নেই, ফোন দিলেও দেখে ফোন বন্ধ। হৃদ সোফায় বসে মাকে বলল, বাবা কি কিছু বলছিল মা, যেমন কোথাও যাবে বা আসতে দেরি হবে? মায়ের মুখে টেনশনের ছাপ। সে বলল, না, তেমন কিছু বলেনি। বলল নির্জনকে অফিসে রেখে আজ সে তাড়াতাড়ি ফিরে আসবে। কাল রাতে অনেক কিছুই বলেছিল, যে আজ নিজে গিয়ে বাবুর জন্য খেলনা কিনে সারা ঘর ভরিয়ে রাখবে। কিন্তু এখন 1টা বাজে, এখনো কোনো খবর নেই। চিন্তার ছাপ নিয়ে সবাই বসে আছে ঘরে। আর কিছুক্ষণ পার হওয়ার পরই ফোনটা বেজে উঠল তার। আননোন নাম্বার থেকে ফোন। হৃদ ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে নির্জনের গলার আওয়াজ ভেসে আসে। হৃদ উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ নির্জন, বাবা কোথায়? বাসায় ফিরেনি এখনো? ফোনটাও বন্ধ তার। ওপাশ থেকে নির্জন বলল, বাবা তো কিছুক্ষণ আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। হৃদ উত্তেজিত হয়ে বলল, কিভাবে হলো? আর হসপিটালে নিয়ে যাওনি? নির্জন আবারও স্বাভাবিকভাবে বলল, অবস্থা খুব খারাপ, আপনিও আসুন, আমি আপনাকে লোকেশন টেক্সট করে দিচ্ছি। মা আর আরশি বারবার প্রশ্ন করলেও কথা ঘুরিয়ে নিল হৃদ। বলল অফিসের এক কর্মচারী অ্যাক্সিডেন্ট করেছে, বাবাও ওখানেই গেছে। হৃদের কথায় কিছুটা টেনশন মুক্ত হলো তারা। হৃদ দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল, মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এত রাতে বাবা কোথায় অ্যাক্সিডেন্ট করবে? আর অ্যাক্সিডেন্ট করলেও নির্জন তো কখনো কারোর হেল্প চায় না, নিজেই সব সামলে নেয়। কিন্তু আজ এমন কি হলো যে নিজে কিছু না করে আমাকেই ডেকে নিয়ে যাচ্ছে ওখানে? যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই, বাবাকে বাঁচাতে হবে। ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে ড্রাইভিং করছে হৃদ, মনে হাজারো টেনশন তার। এই বুঝি বাবার কিছু হয়ে গেল, এই বুঝি গিয়ে দেখব বাবার চারপাশে মানুষ ভিড় করে আছে, তার মাঝে রক্তাক্ত অবস্থায় বাবার লাশটা পড়ে আছে রাস্তায়। না, কি সব আবল তাবল ভাবছে সে। নির্জনের দেওয়া লোকেশনে পৌঁছে গেল সে, কিন্তু আশেপাশে তেমন কোনো মানুষ চোখে পড়ছে না তার। পুরো রাস্তা ফাঁকা, অ্যাক্সিডেন্টের কোনো ছাপই বোঝা যাচ্ছে না। নির্জনকে ফোন দিলেও ফোন ধরছে না সে। গাড়ি রেখে ব্রিজের উপর উঠে দাঁড়ালো সে। দেখে একটা বাচ্চা ছেলে কয়েকটা পানির বোতল নিয়ে বসে আছে। হয়তো রাস্তায় হেঁটে হেঁটে পানির বোতল বিক্রি করে সে। কিন্তু এই মাঝরাতে ছেলেটা এখানে কি করছে? যাই হোক, টেনশনে গলা শুকিয়ে আসলো, পিপাসা পেয়েছে খুব। ছেলেটার কাছে এগিয়ে গিয়ে 1 বোতল পানি নিয়ে মুখ ধুয়ে নিল সে। তারপর ঢকঢক করে কিছু পানি খেয়ে নিল। ছোট ছেলেটা তাকিয়ে আছে তার দিকে। হৃদ পানির টাকা মিটিয়ে দিতেই সেখান থেকে চলে গেল ছেলেটা। ছেলেটার থেকে পানি পান করার পর থেকে মাথাটা প্রচুর ঝিমাতে লাগলো তার। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে বারবার। ব্রিজের মাঝে 2 হাতে ভর করে দাঁড়ায় হৃদ। ঘাপলা তো একটা নিশ্চয়ই আছে। ফোনটা বের করে আরশিকে ফোন দিল সে। 1 বার 2 বার 3 বার রিং হয়, কিন্তু ফোন ধরছে না কেউ। এরপর মায়ের নাম্বারে ফোন দিলেও একই ফল পায়। হয়েছেটা কি সকলের? দ্রুত গাড়ি নিয়ে বাড়ির দিকে ছুটে চলে হৃদ। গেটের সামনে আসতেই দেখে নাইট গার্ডগুলো সেন্সলেস হয়ে পড়ে আছে। আর সেই নাম্বারে ফোন দিতে দিতে দৌড়ে ঘরের ভেতর চলে যায় সে।
ঘরে প্রবেশ করতেই দেখে সোফায় পড়ে থাকা আরশির ফোন বেজে যাচ্ছে। সারা ঘর খুঁজেও মা আর আরশির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। রাগে মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে হৃদের। টেবিলে রাখা কাচের একটা জগ আছড়ে মারে ফ্লোরে। এর মাঝেই আবার ফোন এলো। রিল্যাক্স মিস্টার রিদ, এতে উত্তেজিত হচ্ছেন কেন? সবাই কোথায় নির্জন? আপনাকে তো আমি একটা ঠিকানা দিলাম, ওই এসেছেন আবার চলে গেলেন। এত কিছু ডাকলাম তবু ফিরে তাকালাম না। হা হা হা, আবার আসুন। বলেই ফোন কেটে দেয় নির্জন। রাত তখন প্রায় 2টা। গাড়ি নিয়ে আবার ছুটে চলে হৃদ। আবার ব্রিজের উপর এসে নির্জনকে ফোন দেয়, দেখে ফোন বন্ধ। এর মাঝেই একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায় তার পাশে। সেই পানি খাওয়ার পর থেকে মাথাটা প্রচুর ঝিমাচ্ছে তার। ঠিক বেঠিক কিছুই নির্ণয় করতে সক্ষম হচ্ছে না সে। মেয়েটা হৃদের গালে হাত রেখে বলল, একা লাগছে খুব? হৃদ ঝাটকা মেরে মেয়েটাকে দূরে সরিয়ে বলল, কে আপনি? আর অসভ্যের মতো আচরণ করছেন কেন? মেয়েটা আবারও মায়াবী গলায় বলল, আহারে, এমন করছেন কেন? আমি তো আপনাকে চিনি, এটাও জানি আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা। একা লাগাটাই স্বাভাবিক, চাইলে আমার সাথে চলুন, কেউ কিছু জানতে পারবে না। কি সব বাজে বকছেন? মেয়েটা একটা সিগারেট ধরায়, তারপর ধোঁয়া উড়িয়ে বলল, আপনি চাইলেও যেতে হবে আর না চাইলেও যেতে হবে। হৃদ রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে। মানে? মেয়েটা আর কিছু না বলে একটা স্প্রে ছড়িয়ে দেয় হৃদের মুখের সামনে। এরপর আর কিছু মনে নেই তার। চোখে মুখে পানি ছিটকে পড়তেই চোখ খোলে হৃদ। চারদিকে তাকিয়ে দেখে বিশাল একটা ঘরে বন্দি তারা। মনে হচ্ছে মাটির নিচে গড়া কোনো লুকানো ঘর। চারপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে অনেক ছেলে। সামনে আরশি আর মা দুইজনই বাঁধা অবস্থায় পড়ে আছে, আর বিপরীত পাশে বাবা। পরিস্থিতি বুঝে উঠতেও কয়েক মিনিট সময় লাগলো হৃদের। এর মাঝেই ওখানে প্রবেশ করে নির্জন আর ব্রিজের উপর বাজে অফার করা ওই মেয়েটি। তখন রাত প্রায় 3:30। ভয়াবহ পরিবেশ। বাধা অবস্থায় ফুপিয়ে কাঁদছে আরশি। আরেক পাশে বাবা নিশ্চুপ হয়ে বসে আছে। হুডি ও মাস্ক খুলে একটা চেয়ার টেনে হৃদ ও আরশির মাঝখানে বসে নির্জন, হাতে একটা পিস্তল তার। হৃদের এখনো বিশ্বাস হচ্ছে না নির্জন নিজের মানুষ হয়ে এমন আচরণ করছে। হৃদ নির্জনের দিকে এগিয়ে যেতেই নির্জনের এক ঘুষিতে মাটিতে ছিটকে পড়ে সে। হৃদের এমন অদ্ভুত চাহনিতে হো হো করে হাসিতে সারা ঘর কাঁপিয়ে তোলে নির্জন। হাসি থামিয়ে বলল, অবাক লাগছে তাই না? জানি এখন সিনেমার মতো ইমোশনাল ড্রামা করবে, এসি হ্যান তেন, বাট আই ডোন্ট কেয়ার। এটাই আমার পেশা। অনেক আগে থেকে এই খেলা খেলে আসছি। 1-2 মাসে শহরে বড় বড় মানুষগুলো শেষ হয়ে যেত। কি করতে এত কিছু জানতে চাও? এতটুকু বলেই আবার হাসতে থাকে নির্জন। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য। শুধু অপেক্ষা ছিলাম একটু সময়ের। আসিমকেও মারতে চেয়েছিলাম অনেকভাবে। মনে আছে আসিফের কথা? আমাদের ব্যাপার সব জানার পর আসিফ সাহস করেনি আর শেষের দিকে চোখ তুলে তাকানোর। তবুও তুলে নিয়ে গিয়েছিল কিভাবে? আমি হেল্প করেছিলাম, কারণ আমি তখন বুঝে গেলাম আরিশের প্রতি তোমার কতটা দুর্বল। তাই আরিশ নির্মম মৃত্যু দেখে তুমি একটু হলেও শকড হবে আর আমার কাজটা সহজ হবে। বাট পারিনি। তার ওই বান্ধবী কী যেন নাম, ও হ্যাঁ, সাবিহা। তাই আসিফকে দিয়ে তাকেও সরিয়ে দিলাম। যাকে বলে 1 ঢিলে 2 পাখি। আসিফের টিমকেও ফাঁসিয়ে নিলাম এর মাঝে। হ্যাঁ, কারণ আসিফের প্রতি আসিফের একটু হলেও ভালোবাসা জন্মেছিল। তাই সেই দিক থেকে হয়তো আসিফও আমার পথে কাটা হতে পারত। তাই সাবিহার সাথে তাকেও সরিয়ে দিলাম। তবে তোমার একটা বোকামি কি জানো? যেদিন আরশি আমায় দেখছিল সেদিন আরশির কথা তোমার বিশ্বাস করা উচিত ছিল। তখন আমি চট্টগ্রাম না ঢাকাতেই ছিলাম। তুমি আসলে খুব বোকা, খুবই বোকা। তবে আমার কাজ সুন্দর শেষ হলে তোমাদের মারবো না, এমনিতে ছেড়ে দিব। তুমি হয়তো ভাবছো ছেড়ে দিয়েও তোমাকে সব বলে দিচ্ছি কেন? কারণ হলো তুমি এসব যেন আমার কিছুই করতে পারো না। কারণ আমার আসল পরিচয় তো তোমরা কেউ জানো না, আর যা জানো তা আমার আসল পরিচয় না। মনে আছে ওই দিনের কথা, যখন তোমার বাবা আমায় অসহায় ভেবে তোমার বাড়িতে নিয়ে গেছিল?
এইটাও ছিল আমার প্ল্যান। তবে তখন আমার লিডার ছিল আর একজন, বাট এখন তাকেও সরিয়ে দিলাম আমি। এখন আমার কথাতে চলে পুরো টিম। তবে টিমও এত ছোট না আমাদের, সারা দেশে ছড়িয়ে আছে আমার লোকজন। সো কোনো প্রমাণ ছাড়া পুলিশ ইনফর্ম করেও লাভ নেই। এর মাঝে হৃদের বাবা দাঁত চেপে বলল, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হলো তোকে বিশ্বাস করা। রুদ্র চৌধুরীর কথায় হো হো করে হেসে ওঠে নির্জন। কিছু কাগজ রুদ্র চৌধুরীর দিকে ছুঁড়ে মেরে বলল, তোদের বাপ বেটা গোলামি করতে জন্ম হয়নি আমার। আমার জন্ম হয়েছে সারা দেশে রাজ করবো বলে। সব সাইন করে দে, কোনো একদিন সেদিকে করার চেষ্টা করবি না। এতক্ষণ পর্যন্ত আমার ভালো রূপটাই দেখিয়েছি, আর এখানে শুধু তোর সব প্রপার্টিজ কাগজ। বাড়িটা নিলাম না, কারণ এতবার বেমনি করছি। তোর ছেলেরা থাকার জন্য বাড়িটা ছেড়ে দিতে পারি, ওটা সামান্য একটা জিনিস, ওটা দরকার নেই আমার। রুদ্র চৌধুরী রাগ চেপে বলে ওঠে। না করলে কি করবি তুই? নির্জন হেসে বলল, তেমন কিছু না, শুনলাম আশি নাকি প্রেগনেন্ট, তবু আমার মায়া দয়া একটু কম। আমার কথা নচর হলে এখানে সবার সামনে আশিকে নিয়ে একটু ফুর্তি করবো আমার ছেলেরা। হৃদ রাগে কিছু বলতে যাবে, তখনই নির্জন হাত দিয়ে থামিয়ে বলল, বললামই তো, আমার কথা বাইরে কিছু হলেও আমি খুব খারাপ হয়ে যাব। এরপর রুদ্র চৌধুরীর দিকে তাকিয়ে বলল, সব সাইন করে দিলে তোদের লাভ। আচ্ছা চল একটা ডিল করি, তুই সাইন করে দিলে তোর ছেলের বউ, তোর স্ত্রী কাউকে কিছু করবো না। বল ডিল পাক্কা? চুপচাপ কান্না করছে আরশি। রুদ্র চৌধুরী চোখ বুজে একটা নিঃশ্বাস নিয়ে সবগুলো পেপারে সাইন করে দিল। নির্জন পেপার হাতে নিয়ে আবারও হাসিতে মেতে ওঠে। আজ যেন তার জন্য শুধু হাসির দিবস। হাসি থামিয়ে রুদ্র চৌধুরীর বুকের বাঁ পাশে গুলি চালিয়ে দেয় নির্জন। হৃদ চিৎকার দিয়ে উঠে দাঁড়াতেই কয়েকজন এসে তাকে বেধড়ম পিটাতে শুরু করে। নির্জনের ইশারায় থেমে যায় তারা। রুদ্র চৌধুরী মেঝেতে পড়ে ছটফট করছে। এক পাশে আরশি আর মা, আরেক পাশে বাবা, মাঝখানে পড়ে আছে হৃদ। কোন দিকে যাবে কিছু ভেবে পাচ্ছে না সে। বাবার দিকে তাকিয়ে দেখে বাবা হাত দিয়ে ইশারা করে বলল, আরশি আর তোর মাকে নিয়ে চলে যা বাবা। বেইমানের বেইমানি দেখেছিস, কুকুরের মতো মরতেও দেখবি তাকে। তার কথায় হাসার গতি আরো বাড়িয়ে দিল নির্জন। হৃদকে কখনো কাঁদতে দেখেনি কেউ, কিন্তু আজ মেঝেতে পড়েও অসহায়ের মতো কাঁদছে সে। ক্লান্তিতে অজ্ঞান হয়ে যাওয়া আরশিকে কোলে নিয়ে মেইন রোডের পাশে এসে দাঁড়ালো হৃদ। সে নিজেও ক্লান্তিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছে না। নাক মুখ থেকে রক্ত গড়িয়ে কোলে নেওয়া আরশির গায়ে আছড়ে পড়ছে। পাশে মাও হেলান দিয়ে বসে আছে রাস্তার পাশে একটা গাছের সাথে। তখন ফজর পেরিয়ে হালকা আলো ফুটেছে। রাস্তায় তেমন গাড়িও চোখে পড়ছে না তার। কিছুক্ষণ পর শুরু হলো সিএনজির ছুটাছুটি। সকাল সকাল তারা গাড়িতে গ্যাস নিতে যাচ্ছে। ওখান থেকে একটা সিএনজি নিয়ে মা ও আরশিকে তুলে হসপিটালের উদ্দেশ্যে ছুটল সে। হৃদ ও তার ফ্যামিলির এমন অবস্থা দেখে হসপিটালের বাকি ডাক্তাররা উত্তেজিত হয়ে দ্রুত ভেতরে নিয়ে যাচ্ছে তাদের। আরশি আর মা দুজনের হাত নিজের দুই হাত দিয়ে ধরে রেখেছে হৃদ। হৃদের থেকে ছাড়িয়ে তাদের ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুই চোখ বন্ধ করে ফ্লোরে ঢলে পড়ল হৃদ নিজেও। জ্ঞান ফিরলে দেখে মাথায় ব্যান্ডেজ করা তার। একটু উঠতেই দেখে মাথাটা ভার হয়ে আছে। বেড থেকে নামতেই একটা নার্স এগিয়ে আসে। হৃদ হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, আই অ্যাম ফাইন। তারা দুইজন কোন কেবিনে? জ্ঞান ফিরেছে? জি একটু আগে ফিরেছে, এখনো স্যালাইন চলছে। আচ্ছা। বলেই তাদের কাছে চলে গেল হৃদ। দেখে মা চোখ বুজে শুয়ে আছে। তাকে দেখে চোখ মেলে তাকায়, একটু করুণ স্বরে বলে, তোর বাবা কোথায়? ঠিক আছে তো? নিশ্চুপ হয়ে আছে হৃদ। নির্জনের হাতে যেহেতু পড়েছে, খুঁজে পাওয়া যাবে না তাকে আর। মাকে কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে। ছেলের এমন নীরবতা দেখে কি বুঝে অন্যদিকে তাকিয়ে যায় সে। চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকে নোনা জল। এরপর গেল আরশির পাশে। দেখে আরশি ঘুমিয়ে আছে। হৃদ তার মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ মেলে তাকায় সে। হৃদের মাথায় ব্যান্ডেজ দেখে হাত বাড়িয়ে তা ছুঁয়ে বলল, আপনি ঠিক আছে? আমরা সবাই ঠিক আছি। মামা কোথায়? প্রশ্নটা আর নিতে পারছে না হৃদ। তারই তো বাবা, কষ্ট তো সবচেয়ে বেশি তারই হওয়ার কথা।
আর এখন এমন পরিস্থিতিতে তারই সবাইকে সান্ত্বনা দিতে হচ্ছে। আরজি পেটে হাত রেখে বলল, আর আমার বাবু ও ঠিক আছে তো? হৃদ এক হাতে আরশির চোখের পানি মুছে দিয়ে বলল। টেনশন করো না, কিছু হয়নি। হৃদ বের হওয়ার আগে নার্সকে বলল, এখান থেকে কোথাও যাবে না তুমি, ওদের খেয়াল রাখবে, আর কিছু হলেই আমায় ডাক দিবে। ওকে স্যার। চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা টিস্যু দিয়ে মুছে নিল হৃদ। একদিনেই জীবনের সব এলোমেলো হয়ে গেল তার। মা আর আরশির জন্য খাবার আনলেও কেউ খাচ্ছে না, তবুও খুব জোর করে কিছু কেক আর জুস খাইয়ে আবার শুইয়ে রেখেছে। একটু সুস্থ হলেই বাড়িতে নিয়ে যাবে তাদের। অনেকদিন কেটে গেল, বাবার আর খোঁজ পায়নি হৃদ। গুজব রটেছিল বিজনেসে লস খাওয়ায় সবকিছু বিক্রি করে সবাইকে রেখে দেশের বাইরে পালিয়ে গেছে সে। হৃদ চাইলেও কিছু করতে পারেনি। নির্জনের ছায়াও খুঁজে পাওয়া যায়নি তার। অফিস ফ্যাক্টরি সব বন্ধ ছিল প্রায় 2 বছর। এরপর কারা চালু করেছে তাদের চিনেও না সে। তবে এটা বুঝতে পারছে এরা সবাই নির্জনের কথায় চলা লোক। নির্জনের যা ডকুমেন্টস ছিল সবই ফেক। এই নামের এমন করে মানুষই নেই। হৃদের ছেলের বয়স এখন 3 বছর পার হলো। গুটি গুটি পায়ে ছোটাছুটি করে সারা বাড়িতে। তবে এই বয়সেই অসম্ভব বদমেজাজি একটা ছেলে, যার কারণে আরশি মাঝে মাঝে রাগে চড় থাপ্পড়ের উপর রাখে ছেলেকে। চড় দিয়ে বলে, এই বয়সে এত রাগ কোথা থেকে আসে তোর? ওই দিন তো আরিশা আপুর ছেলের সাথে মারামারি করে মাথা ফাটিয়ে দিয়েছে তার। তবুও ছেলেকে যেমন শাসন করে তার চেয়েও বেশি আদরে রাখে তাকে, কারণ এই ছেলেটাই তার সব। ওই দিনের পর থেকে হৃদকে আর তেমন একটা হাসতে দেখেনি আরশি। সারাক্ষণ মন মরা হয়ে থাকতো। এখন ছেলে পেয়ে কিছুটা হাসি খুশি থাকার চেষ্টা করে সে। আরো 1 বছর পার হলো। তার ছেলের বয়স এখন 4 বছর। দাদির সাথে গল্প করছে সে। একটু পর বাবা মায়ের সাথে শপিং এ যাবে। ওদিকে আরশিকে শাড়ি পরিয়ে দিচ্ছে হৃদ। এত বড় হয়েও ন্যাকামি একটুও কমেনি তার। মিটি মিটি হাসছে আরশি। হৃদ আরশির পেটে ঠোঁট ছুঁয়ে দিল। এখনো তার ছোঁয়াতে কেঁপে ওঠে আরশি। তার ধারণা সেই প্রথম থেকেই অনুভূতিহীন এই মানুষটা। তবে মাঝে মধ্যে এমন এমন কাণ্ড করে বসে, মনে হয় পৃথিবীর সবচেয়ে রোমান্টিক মানুষটা আরশির সামনে দাঁড়িয়ে। ছেলেকে নিয়ে বেরিয়ে গেল তারা শপিং করার উদ্দেশ্যে। বাট ওখানে ঘটলো আরেক বিপত্তি। তাদের ছেলে সেই ছোট থেকেই জন্মের ঘাটতেরা। শপিং করতে গিয়ে তার পছন্দের কয়েকটা জামা কিনেনি, যেগুলো হৃদ আরশির কারোরই পছন্দ হয়নি। পিচ্চি ছেলে ওখানে কিছু বলেনি, কিন্তু রাগে ফুঁসছিল শুধু। বাসায় এসে খুঁজে খুঁজে তার সব জামা বের করে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। ছেলের কাণ্ড দেখে কপালে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়ে হৃদ। আরশি কিচেন থেকে বেরিয়ে কোমরে হাত দিয়ে ছেলের কাণ্ড দেখে যাচ্ছে। এর মাঝে আরিশা আপুর মেয়ে জন্ম নিল। হৃদ ও আরশির চাইতেও বেশি আগ্রহ ছিল তাদের ছেলের। আরিশা আপুর মেয়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আব্বু, বড় হলে আমি আন্টি মনির মেয়েকেই বিয়ে করব, আর ওর নামটাও আমিই রাখবো। ছেলের এমন কথায় একে অপরের মুখ চাওয়াচাই করছে হৃদ আরশি। বলে কি এই পিচ্ছি ছেলে? ছেলে এখন পড়ে ক্লাস 6-এ। নাস্তা বানিয়ে টিফিনের জন্য দিল আরশি। পড়াশোনায় সব ক্লাসেই সবার থেকে এগিয়ে। যেমন দুষ্টু, পড়াশোনায়ও তেমন মনোযোগী। ওই দিন আরিশা আপুদের বাসায় গিয়েছিলাম। আরিশা আপুর মেয়েটার বয়স এখন 7 বছর, 2তে পড়ে। তাদের বাসায় একটা অনুষ্ঠান ছিল। আরিশা আপুর মেয়ে ওখানে আসা একটা ছেলের সাথে খেলা করছিল। তখন আমার বদমেজাজি ছেলেটা ওখানে গিয়ে ঠান্ডা মাথায় ছেলেটাকে বলল, ওর সাথে আর মিশবি না। কিন্তু ছেলেটা তার কথায় কান না দিয়ে আরিশা আপুর মেয়ের হাত ধরে বলল, এই চলো তো আমরা অন্য কোথাও গিয়ে খেলবো। ব্যাস, আর কিছু বলার লাগেনি আমার। ছেলেটাকে দিয়ে একটা লোক কিছু কোকের বোতল নিয়ে যাচ্ছিল। পকেটে থেকে হাত বের করে ওখান থেকে একটা কাঁচের বোতল নিয়ে ছেলেটার মাথায় বাড়ি বসিয়ে দেয় সব শক্তি দিয়ে। আরিশা আপুর মেয়েটা ভয় একপাশে সরে গিয়ে কাঁপতে লাগলো। আর এই ছেলেটা মাথায় হাত দিয়ে চেপে ধরে ফ্লোরে বসে চিৎকার করতে লাগলো। মাথা দিয়ে রক্ত ঝরছে অঝরে। এমন একটা কাণ্ড ঘটিয়ে
ওইটার পকেট থেকে টান মেরে টিস্যু দিয়ে হাত মুছে আরিশা আপু মেয়ের হাত ধরে সেখান থেকে কিছুটা দূরে এনে রাগে দৃষ্টিতে বলল, তোকে না বললাম কোনো ছেলের সাথে মিশতে পারবি না। আরিশা আপু মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আর কারোর সাথে মিশবো না ভাইয়া। আমার 11 বছর বয়সী ছেলেটা এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলায় সারা শরীর কাঁপতে থাকলো আমার। কিন্তু আমার ছেলের চোখে মুখে একটু ভয়ের ছাপ দেখিনি। মনে হচ্ছে একসাথে অনেকগুলো যুবকের সাহস সে এই বয়সে অর্জন করে নিয়েছে। আমার ছেলেটা আপেল হাতে নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছে। একটু আগে যে ছেলেটার মাথায় বাড়ি দিয়েছিল ওই ছেলেটার বড় ভাই এসে আমার ছেলের গায়ে চর বসিয়ে দিল। আমার খারাপ লাগলেও চুপ করে দাঁড়িয়ে আছে আমি, কারণ আমি জানি আমার কিছু বলতে হবে না, সে নিজে ওর পাল্টা জবাব দিয়ে দিবে। বিপরীত ছেলেটা তার চেয়েও কয়েক বছরের বড় হবে, তবুও একটুও ভয় না পেয়ে আপেল ফেলে ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি বসিয়ে দেয়। তারপর উচ্চ সুরে বলে ওঠে, কার গায়ে হাত তুলেছিস তুই? এখনই এখানে এক টানে জান বের করে ফেলবো তোর। আমি আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ছেলেটাকে ছেড়ে নিলাম, কারণ ছোট থেকেই ওই যে পরিমাণে রাগ তাতে সত্যি এই ছেলেটা গলার টান দিতে দ্বিতীয়বার ভাববে না। বাচ্চা একটা ছেলে, তো শহরে দেখি আশেপাশের মানুষগুলো হা করে তাকিয়ে আছে। আমি আমার ছেলেটার গালে আজও এক চড় বসিয়ে দিলাম, বললাম রাগে দৃষ্টিতে তাকিয়ে দিলাম। চড় খেয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছেলে। অন্য সাথে যাই করুক আমার আর চোখ তুলে তাকায় না। সে মাথা নিচু করে খুব শান্ত হয়ে বলে, আমার দিকে কেউ মাথা তুলে এগিয়ে আসলে তার মাথা আমি আলাদা করে দেবো আম্মু। ছেলেটার কথা শুনে আবারও আমার শরীর জুড়ে কাঁপুনি শুরু হলো। চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে গেলাম আমার ছেলে। ওই দিনে রাতে হৃদ ভাইয়া আমার পড়া গলায় বলল, ছেলের গায়ে আর কখনো হাত তুলবে না তুমি। আমি অবাক হয়ে বললাম, কেন? ছেলেকে ছোট থেকে শাসন না করলে? হৃদ ভাইয়া আমার থামিয়ে বলল, আমি বলছি তাই, তুমি ওর গায়ে হাত তুলবে না। আমি চাই ওর সাহস সিংহের ন্যায় হোক, যার গর্জনে অতীতের পেছনে ছুরি বসানো বেইমানগুলো পা যেন থরথর করে কাঁপে। আমি এক দৃষ্টিতে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, সেও যেমন অনুভূতিহীন, কারো প্রতি অনুভূতি নেই, ছেলেটাও হয়েছে তেমন। কারো প্রতি মায়া বলতে কিচ্ছু নেই। যত অন্যায় করুক কেউ কিচ্ছু বলবে না তাকে। তার দাদিও তো তার কপালে চুমু দিয়ে বলল, আমার সিংহ এটা। আমার ছেলের বয়স এখন 22 বছর। থাকা ছাড়াও তার আলাদা ব্যক্তিগত একটা রুম আছে, যেখানে সে নিজের কাজগুলো করে। রাতে আমি এক গ্লাস দুধ নিয়ে তার রুমের দরজার কাছে আসতে দেখি এদিনে আমার আঁকা নির্জনের ছবিটার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে সে। তার চারপাশে নির্জন আরো কয়েকগুলো ছিল। নির্জন এখন সারা দেশে এক নাম চিনে, তবে নির্জন নামে না, অন্য নামে। 23 থেকে 25 বছরে নিজের গ্যাংটা ছোট রাখেনি নির্জন, অনেক বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। আমার ছেলে এক হাতে কলমটা ফ্যান এর মতো করে ঘোরাচ্ছে আর রক্তাক্ত বন্য চোখে তাকিয়ে আছে নির্জনের ছবির দিকে। তখনই তার পাশে টিভিতে ভেসে ওঠে নির্জনকে অনেক ফুলের মালা দিয়ে বরণ করছে। হঠাৎই একটু গুলি আওয়াজে আমার থেকে গ্লাসটা পড়ে গেল ভয়ে। সামনে তাকিয়ে দেখি আমার ছেলে গুলি করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে টিভিটা। আমার এমন ভয় পাওয়া দেখে একটু হাসলো সে, ঠিক যেমন তার বাবা হাসে। আমায় এসে জড়িয়ে ধরে বলল, ভয় পেয়েছ আম্মু? আমার আম্মু হয়ে তুমি এত অল্পতেই ভয় পাবে? এটা কি হয়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আয়েশা আপুর মেয়েটিকে নাকি তার বয়ফ্রেন্ডের সাথে থাপ্পড় দিয়েছিস তুই? বাড়িতে গিয়ে শুধু কাছে। আমার কথায় সে একটু হেসে বলল, মারবো না কেন বলো আম্মু? ওকে এত করে নিষেধ করেছি কোনো ছেলের সাথে না মিশতে, আর সে কলেজে ওঠার সাথে সাথেই কয়েকটা ছেলে বন্ধু বানিয়ে নিল। তো মারবো না তো কি আদর করব? বলেই রুম থেকে বেরিয়ে গেল। ছেলেটা আমার সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার ভেঙে ফেলা টিভিটার দিকে। নিজের উপর কতটা ক্ষোভ তার, যে টিভিটাতে তার চেহারা দেখে সে গুলি চালিয়ে দিল। আমার ছেলে কখনোই আমার চোখের দিকে তাকিয়ে উচ্চ গলায় কথা বলেনি, তবুও তার রাগগুলো আমার সারা শরীর কাঁপাতে থাকে। ভয় পাওয়া প্রয়োজন।